আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি তার নাম হলো শ্যাল উই ড্যান্স। এই ড্রামাটা সিলেক্ট করার কারণ হচ্ছে এই ড্রামাটা অনেক বেশি সুন্দর। আমি এই পর্যন্ত অনেক ড্রামা দেখেছি, তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ড্রামাটি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমাদেরকে 10 বছর আগের সিন দেখানো হয়। রাজার অবৈধ সন্তান চুইংকে রাজপ্রাসাদে ডাকা হয়েছে। এখানে চুইং আমাদেরকে বলছিল, ওই দিন আমি আমার মাকে হারিয়েছি, প্রথমবার আমি আমার বাবাকে দেখতে যাচ্ছি, যাকে আমি কোনোদিন দেখিনি। এরপর চুইং রাজপ্রাসাদের ভেতরে আসলে কনসর্ট শ্যাং মানে চুইং এর সৎ মা বলে, তোমার বাবা অলরেডি ঘুমিয়ে পড়েছে। সে চুইংকে কাছে ডাকে, এরপর তাকে একটা পিঠা খেতে বলে, তবে চুইং বলে তার খিদা নেই। রানী তখন জোর করে তাকে খাওয়াতে চাইলে চুইং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। রানীর দাসী রানীকে বলে, এই রাজকুমার একদিন রাজা হবে, সে যখন সম্পূর্ণ সত্যিটা জানতে পারবে তখন সে যদি প্রতিশোধ নিতে চায়। রানী ওই দাসীকে চুপ থাকতে বলে, এরপর চিৎকার করে বলে, কেউ রাজকুমারকে খাবার দেবে না, দিলে তাকে মেরে ফেলা হবে। এরপর চুইং প্রাসাদের ভিতর ঘুরছিল, তার ভীষণ খিদা লেগেছিল। হঠাৎ সে খাবারের ঘ্রাণ পেয়ে কুকুরের আসা যাওয়ার যে রাস্তা তার ভিতর দিয়ে পাশের একটা প্যালেসে চলে আসে। সেখানে একটা ছোট্ট ইউনুকের সঙ্গে তার ধাক্কা লাগে। এর নাম শাওমান। চুইং বলে, ইউনুক তুমি কোথা থেকে এসেছো, এত রাতে এখানে কি করছো? শাওমান বলে, তুমি আমার নামে বিচার দিও না, আমি ছোট ফুলকে খাবার দিতে এসেছি। খাবার দেখে চুইং খেতে শুরু করে। শাওমান বলে, তোমার এত খিদা পেয়েছে, তুমি কোন প্যালেস থেকে এসেছো? চুইং বলে, তুমি আমাকে চেনো না? সে বলে, না তো। চুইং বলে, ছোট ফুল সেটা আবার কে? শাওমান বলে, সে আমার কুকুর। চুইং তখন খাবার হাত থেকে ফেলে দেয়। তখন শাওমানের কুকুর সেখানে আসে। সে বলে, এটাই হলো ছোট ফুল, তোমার নাম কি? চুইং বলে, আমি আমার নাম তোমাকে বলতে পারবো না। শাওমান বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে বড় ফুল বলে ডাকবো। চুইং অভিমান করে বলে, একে তো কুকুরের খাবার আমাকে খেতে দিয়েছো, আবার এখন কুকুরের নাম আমাকে দিচ্ছ। শাওমান তার মাথায় হাত বুলিয়ে বলে, তাহলে তুমি তোমার আসল নাম কেন বলছো না? তখনই তারা দেখতে পায় সামনের একটা ঘরে কিছু মেয়েরা মিউজিকের সঙ্গে নাচ করছে। শাওমান বলে, এই নাচ আমার অনেক ভালো লাগে, আমি তোমাকে শেখাই, যখন তোমার মন খারাপ থাকবে তখন তুমি নাচ করবে। চুইং নাচতে চায় না, তবে শাওমান বলে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এরপর সে তার হাত ধরে ধরে নাচ শিখিয়ে দেয়। পরে বলে, মনে রাখবে, কি হলো না হলো সেগুলো দেখার সময় নেই, আমাদের কাজ শুধু খুশি থাকা। এরপর শাওমান চলে যেতে থাকে। চুইং বলে, কাল কিন্তু অবশ্যই তুমি আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর পরদিন আগের মহারাজ মারা গেছে, তাই বর্তমান মহারাজ হয়েছে চুইং। রানী শ্যাং তার হাত ধরে তাকে সিংহাসনে নিয়ে আসে। সে বলে, রাজার বয়স খুবই কম, তাই এখন থেকে রাজ্য পরিচালনা আমিই করব। তখনই রাজ্যের রাজকুমারী মানে আগের রাজার বোন সেখানে আসে। এর নাম উজু। সে রানীর কাছে এসে বলে, রাজার প্রত্যেকটা স্ত্রীকে আপনি মেরেছেন, প্রত্যেকটা স্ত্রী যখনই প্রেগনেন্ট হয়েছে কোনো না কোনো ভাবে তাদেরকে শেষ করেছেন। এখন যখন জানতে পেরেছেন একটা রাজকুমার বেঁচে আছে, তখন আপনি তার মা হতে চলে এসেছেন। সে এই রানীকে বন্দি করতে বলে। রানী বলতে থাকে, তুমি এগুলো করে মনে করছো সুখে থাকতে পারবে? এই রাজা কি আজীবন ছোট থাকবে? একদিন বড় হবে, তখন দেখবে সে তোমার কি অবস্থা করে। সে চুইংকে বলতে থাকে, সিংহাসনে বসেছিস, এই সিংহাসন একদিন তোকে গিলে খাবে। ওই রানীকে নিয়ে যাওয়া হয় মেরে ফেলার জন্য। এরপর রাজকুমারী মানে চুইং এর ফুফু তাকে বলে, এখন থেকে রাজ্য পরিচালনায় আমি আপনাকে সাহায্য করব, আপনি কি এতে রাজি আছেন? আপনি কোনো কিছু বলছেন না কেন? চুইং তখন গতকালকের শাওমানের কথাগুলো মনে করে। সে তখন বলে, আপনি খারাপ মানুষকে নিয়ে শাস্তি দিয়েছেন, তাই আমি খুশি হয়েছি। সে সিংহাসনের উপরে উঠে নাচতে শুরু করে। মন্ত্রীরা বলাবলি করছিল, এটা আবার কেমন রাজা? তবে এরপর তারা দুজন একসঙ্গে সিংহাসনে বসে আর সকল মন্ত্রীরা তাদেরকে সম্মান জানায়। চুইং এর বড় কণ্ঠ আমাদেরকে বলছিল, আর এভাবেই আমাদের গল্প শুরু হয়। এরপর আমাদেরকে 20 বছর আগের সিন দেখানো হয়। একজন ইউনুক তার লোকজন সহ ঝ্যান পরিবারে মহারাজের আদেশ নিয়ে গেছে, যেখানে জেনারেল চংরং এর কাছে মহারাজের আদেশনামা আসে, যেখানে মহারাজ বলেছে জেনারেল চংরং তার স্বামী উপদেষ্টা সুইনের সঙ্গে মিলে বিদ্রোহ করার চেষ্টা করেছে। চংরং বলে, এটা কি ধরনের কথা, আমরা সবসময় রাজবংশের প্রতি লয়াল। ইউনুক বলে, মহারাজ আরও বলেছে, যদি চংরং এই কথা না মানে তাহলে তার আর তার স্বামীর পরিবারের সবাইকে শেষ করে ফেলা হবে। চংরং বলে, আমি এই কথা বিশ্বাস করি না, আমি আদেশনামাটা দেখতে চাই। ইউনুক আদেশনামা উল্টিয়ে বলে, আমার কথাই আদেশ, যেখানে দেখা যায় কোনো কিছুই লেখা ছিল না। এরপরেই চংরংকে মেরে ফেলা হয়। এরপর আবার 10 বছর পরের সিন দেখানো হয়।
চুইং আজও শাওমানের সঙ্গে দেখা করতে আসে। সে বলে, জানো আজ নতুন রাজা সিংহাসনে বসেছে, সে দেখতে ভীষণ হ্যান্ডসাম। তখনই সে বুঝতে পারে শাওমান কান্না করছে। শাওমান বলে, আমি আজ চলে যাব, আমাকে অন্য এক প্যালেসে যেতে হবে। আমি তোমার জন্য এই খাবারগুলো রেডি করেছি, তুমি এগুলো খেয়ে নিও। আমি অনেকদিন ধরেই এই পুতুলটা বানিয়েছি, এটা তোমার কাছে রাখো, আর এই পুতুলটা আমার কাছে থাকবে। চুইং বলে, তাহলে কি আমাদের আর দেখা হবে না? শাওমান তখন তাকে জড়িয়ে ধরে। সে বলে, আমার তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এরপর পরদিন মহারাজের পার্সোনাল ইউনুক এবং সকল ইউনুকদের ডিরেক্টর যাই শাওমানকে এক জায়গায় নিয়ে আসে। সেখানে আড়াল থেকে চুইং বলছিল, তুমি কি শাওমান, তুমি কি নাচতে পারো, একটু নেচে দেখাও। তবে তখনই সে পড়ে যায়। শাওমান বলে, তুমি এখানে, তাহলে কি আমরা দুজনেই একই মাস্টারের আন্ডারে? চুইং বলে, না, আজ থেকে আমি তোমার নতুন মাস্টার। যাই বলে, তার মানে মহারাজ আমাদের শাওমানকে চেনেন? শাওমান তখন ভয় পেয়ে চুইংকে সম্মান জানাতে শুরু করে। চুইং বলে, বন্ধুদের মাঝে এসব নেই। শাওমান বলে, আমার মতো মানুষ মহারাজের বন্ধু কি করে হবে? চুইং বলে, তোমাকে আমার বন্ধু হতেই হবে, তুমি যদি আমার বন্ধু না হও তাহলে আমি। এই বলে সে মাটিতে শুয়ে গড়াগড়ি খেতে শুরু করে। শাওমান তখন তাকে নিয়ে আসে। এরপর থেকেই তারা বন্ধুর মতো চলাফেরা করত। 6 মাস পর একদিন চুইং গাছ থেকে তাদের দুজনের বানানো একটা ঘুড়ি নামাতে চাইছিল। শাওমান তাকে বারবার না করছিল, কারণ চুইং পড়ে গেলে অনেক বড় ঝামেলা হবে। তবে চুইং কথা শোনে না, আর সে সত্যিই পড়ে যায়। এরপর চুইং এর ফুফু মহারাজের সঙ্গে থাকা সকল দাসদাসীদেরকে শাস্তি দিতে বলে, যেখানে শাওমান ছিল। শাওমান অনেক বেশি ছোট ছিল, তাই যাই রাজকুমারীকে শাওমানকে ছেড়ে দিতে বলছিল। চুইং বিছানা থেকে এসে তার ফুফুকে না করছিল। তবে তার ফুফু বলে, রাজবংশের ছেলে হিসেবে আমি তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি, তুমি নিজের কোনো দুর্বলতা রাখতে পারবে না, কারণ তোমার কোনো দুর্বলতা থাকলে সেটা তোমার কাল হয়ে দাঁড়াবে। এরপর শাওমানকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়। শাওমান যেদিন চলে যাচ্ছিল সেদিন তারা আবারও একসঙ্গে নাচ করে। এরপর শাওমান চলে যায়। চুইং বলছিল, শাওমান, আমি তোমার জন্য এই জায়গায় অপেক্ষা করব। 1 বছর হোক, 3 বছর হোক, 5 বছর হোক, যত বছরই লাগুক আমি তোমার জন্য অপেক্ষা করব। এভাবেই 10 বছর কেটে যায়। চুইং এখন অনেক বড় হয়ে গেছে। ইউনুক এসে বলে, মহারাজ, আপনার রাজদরবারে যাওয়ার সময় হয়েছে। এরপর রাজদরবার দেখানো হয়, যেখানে চুইং একটা ঘুড়ি দেখছিল। মানবাধিকার মন্ত্রী বলছিল, মহারাজ এখন পূর্ণবয়স্ক হয়েছে, তাই এখন রাজকুমারীর উচিত মিলিটারির সকল তেলিসমান মহারাজকে ফিরিয়ে দেয়া। রাজকুমারী বলে, মহারাজ এখনো রাজনীতি ভালো বোঝে না, তাই তাড়াহুড়ার কি আছে? মন্ত্রী বলে, একে তো আপনি মেয়ে হয়ে এতদিন ধরে ক্ষমতা নিয়ে বসে আছেন, এটা কি ভালো দেখায়? তখন যুদ্ধমন্ত্রী সুনগং বলে, রাজবংশের ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? এই সুনগং কিন্তু রাজকুমারী মানে চুইং এর ফুফুর হাজবেন্ড। ওই সময় ইউনুক যাই মহারাজকে বলে, মহারাজ, আমার হিসেবে রাজকুমারীর তেলিসমান আপনাকে ফিরিয়ে দেওয়া উচিত। এরপর সে আড়াল থেকে আপনাকে সাহায্য করতে পারবে, এতে দুই পক্ষই ভালো থাকবে। রাজকুমারী তখন বলে, সারা জীবন দেখে এসেছি ইউনুকেরা রাজ্যের সকল ব্যাপার থেকে দূরে থাকে, তবে আপনি তো এমনভাবে উপদেশ দেন যেন মনে হচ্ছে রাজবংশের নাম চু নয় বরং যা। ইউনুক যাই তখন ক্ষমা চায়। সে বলে, আমি আসলে ভালোর জন্যই বলেছি, নয়তো রাজকুমারী সবাই আপনাকে খারাপ ভাববে। রাজকুমারী বলে, আমাকে যেহেতু সবাই খারাপ ভাবতে শুরু করেছে, তাহলে আমি না হয় খারাপই হলাম। চুইং তখন সবাইকে শান্ত করে বলে, এত চেঁচামেচির কি আছে? ফুফু আমার সাথে থাকবে, আরও আমার সাথে বুদ্ধিমান যাই আছে, এত ভালো ভালো মন্ত্রীরা আছে, তাহলে আমার চিন্তা কিসের? এরপর সে সিংহাসনের উপর উঠে নাচতে শুরু করে। মন্ত্রীরা সবাই বলা বলি করছিল, মহারাজ এখন এত বড় হয়ে গেছে, তাও দরবারে এসে নাচানাচি শুরু করে। এরপর যাই একজনকে বলছিল, শাওমান, এবার তোমার প্রাসাদে যাওয়ার সময় এসেছে। তখন শাওমান বাইরে আসে, যে এখন অনেক বড় হয়ে গেছে এবং সে দেখতে অবিকল 20 বছর আগের মহারাজের আদেশে মেরে ফেলা মহিলা জেনারেল চংরঙের মতো। সে দেখতে কেন চংরঙের মতো তা তোমরা একটু পরে জানতে পারবে। এরপর যাই চুইংকে বলে, মহারাজ, কিছুদিন ধরে আমার শরীরটা ভালো না, তাই আমি আপনার জন্য আরেকটা লোক নিয়ে এসেছি। চুইং বলে, আপনি না থাকলে আমাকে উপদেশ দেবে কে? যাই বলে, আমার বদলে যে আসবে সে আমার বাড়িতেই বড় হয়েছে, সে আপনার কাজ সব ঠিকভাবেই করতে পারবে। এরপর সে শাওমানকে ডাক দেয়। শাওমান নিচে বসে চুইংকে সম্মান জানায়। চুইং তাকে তার চেহারা দেখাতে বলে। এরপরেই সে তার পাশে ছোট শাওমানকে কল্পনা করে। চুইং তাকে দেখে ভীষণ খুশি হয়। সে বলে, এত বছর তুমি কেমন ছিলে? মনে হয় ভালোই ছিলে। এরপর সে নিজেকে দেখিয়ে বলে, দেখেছো, আমি এখন বড় হয়ে গেছি, দেখতে হ্যান্ডসাম হয়েছি না? এরপর সে শাওমানের দিকে হাত বাড়িয়ে দেয় তার সঙ্গে নাচ করার জন্য।
তবে শাওমান কোনো কিছুই করে না। চুইং এরপর নিজেই নাচ করতে থাকে, তবে শাওমান নিচে বসে পড়ে। সে বলে, এখন থেকে আমি আপনাকে সকল কাজে সাহায্য করব। এরপর পরদিন সকালে চুইং দেখতে পায় শাওমান তাকে ডাকছে। সে তখন বলতে থাকে, এটা স্বপ্ন না, এটা সত্যি। শাওমান চুইংকে ফ্রেশ হতে সাহায্য করে, এরপর তাকে পোশাক পরিয়ে দেয়। চুইং ভীষণ খুশি ছিল যে তার বন্ধু তার কাছে ফিরে এসেছে। এরপর শাওমান বলে, মহারাজ, আপনার খাবারের সময় হয়ে গেছে। চুইং বলে, চলো আমরা একসাথে খাই। শাওমান তখন নিচে বসে বলে, মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আমি একজন দাস, আমি আপনার সঙ্গে যেতে পারবো না। চুইং তাকে উঠিয়ে বলে, তুমি আর আমি বন্ধু, ঠিক আছে, ধীরে ধীরে তোমার অভ্যাস হয়ে যাবে। এই বলে সে চলে যায়। তখন শাওমানের কাছে যাই আসে। যাই বলে, কয়দিন তুমি চুইংয়ের সঙ্গে থাকো, আমি গিয়ে আমাদের আরও ইম্পর্ট্যান্ট কাজগুলো কমপ্লিট করছি। মনে রাখবে, এই মহারাজের কোনো কথাই কিন্তু তুমি ভুলবে না, নিজেদের মিশনে অটুট থাকবে। শাওমান ঠিক আছে বলে। এরপর শাওমান চুইংয়ের কাছে মন্ত্রীদের পাঠানো রিপোর্ট নিয়ে আসে। চুইং বলে, চলো বাইরে গিয়ে আমরা একসঙ্গে নাচ করি। শাওমান বলে, মহারাজ, আমরা এখন বড় হয়ে গেছি, এখন আমাদের নিজেদের ভদ্রতা বজায় রাখতে হবে, আপনি বরং রিপোর্টগুলো পড়ে দিন। চুইং বলে, রিপোর্টের আমি কি পড়বো, এগুলো সবসময় দেখে আমার ফুফু আর যাই, তুমি তো যাইয়ের কাছেই থেকেছ, তাহলে তুমি রিপোর্টগুলো পড়ে দাও। শাওমান এরপর রিপোর্ট পড়ছিল। চুইং বলে, তুমি দেখতে অনেক হ্যান্ডসাম হয়েছ, কিন্তু তুমি অনেক চিকন, তোমাকে নিজের যত্ন নিতে হবে। এরপর সে তার কাঁধে হাত দিয়ে বলে, আমি আরো নতুন অনেকগুলো নাচ শিখেছি, আমি তোমাকে শিখিয়ে দেব। পরে সে বলতে থাকে, তোমার গায়ের ঘ্রাণ অনেক সুন্দর। এটা শুনে শাওমান প্রচন্ড ভয় পেয়ে যায়। সে দূরে এসে বলে, মহারাজ, অনেক রাত হয়ে গেছে, আমি ঘরে গিয়ে রিপোর্টগুলো ঠিক করে দেব, আপনি বিশ্রাম নিন। এই বলে সে চলে যায়। চুইং বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল, আমার কি হয়েছে, কেন শাওমানের কথাই আমি সারাক্ষণ ভাবতে থাকি। পরে সে বলতে থাকে, এত বছর পর আমাদের দেখা হয়েছে, এখন নিজেদের মধ্যে একটু অস্বস্তি লাগবেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। একটু পর সে দেখতে পায় শাওমান তাকে ডাকছে। সে বলছিল, মহারাজ, আপনি না বললেন আমার শরীর থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসে, তাই আমি আপনার জন্য এই সুগন্ধিটা নিয়ে এসেছি, এটা ব্যবহার করলে আপনার শরীর থেকেও সুন্দর ঘ্রাণ আসবে। তখনই শাওমান তাকে ডাকতে শুরু করে। সে বলতে থাকে, মহারাজ, আপনি নিচে কেন শুয়ে আছেন? চুইং ভীষণ অবাক হয়ে যায় যে আসলে এতক্ষণ সে স্বপ্নে দেখেছে। সে শাওমানকে বলে, তুমি চলে যাও, আমি আজ একাই তৈরি হতে পারবো। এরপর রাজদরবারে মন্ত্রীরা চুইংকে রিপোর্ট করছিল, অথচ চুইং কল্পনায় শাওমানকে দেখে যাচ্ছিল। রাজকুমারী বলে, আজ আমি অনেক ক্লান্ত, আজ এখানেই শেষ করুন। চুইং এবার তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। একটু পর শাওমান রিপোর্ট পড়ছিল, তখন চুইং এসে তার চায়ের কাপ থেকে চা খেয়ে নেয়। শাওমান বলে, এটা আমার কাপ। চুইং বলে, তাতে কি আসে যায়? শাওমান তখন কাপটা মুছে দেয়। চুইং বলে, তুমি মুছলে কেন, তুমি আমাকে ঘৃণা করো? সে বলে, না। চুইং বলে, তাহলে এখনই খেয়ে দেখাও। শাওমান কাপ ঘুরিয়ে খেতে চায়, তবে চুইং তাকে ঠিক ওই জায়গায় খেতে বলে। শাওমান এরপর খেয়ে নেয়। চুইং তাকে ধরে বলে, বন্ধুদের মধ্যে আবার আমার তোমার আছে নাকি? এরপর তারা দুজন একসাথে রিপোর্ট পড়ছিল, তবে শাওমান যা করছিল চুইং তাই করছিল। চুইং এরপর ভাবতে থাকে, আমি কেন বারবার ওর দিকে তাকাচ্ছি, আমার আবার কি হলো? সে শাওমানকে ঘরে গিয়ে রিপোর্টগুলো পড়তে বলে, তাই শাওমান চলে যায়। তখন চুইং এর কাছে অন্য একটা ছেলে আসে, এর নাম হলো দুয়ান মু। সে মার্কিউসের ছেলে এবং অনেক ভালো একজন যোদ্ধা। মূলত সেই চুইং এর হয়ে বিভিন্ন ইনভেস্টিগেশনও করে। আজ সে একটা রিপোর্ট নিয়ে এসেছে। এরপর সে বলে সে শাওমানের ব্যাপারে কিছু তথ্য জোগাড় করেছে। চুইং এটা শুনে ভীষণ রেগে যায়। সে বলে, তোমাকে শাওমানের ব্যাপারে কে ইনভেস্টিগেশন করতে বলেছে? দুয়ানমু বলে, যেদিন থেকে সে এসেছে সেদিন থেকে মহারাজ আপনি আমার সঙ্গে বেশি কথা বলছেন না। চুইং বলে, তোমার সঙ্গে ওর তুলনা? ও আমার সবচেয়ে ভালো বন্ধু। দুয়ানমু রাগ করে নিচে বসে বলে, হ্যাঁ, ও তো আপনার সবচেয়ে ভালো বন্ধু, আর আমি তো আপনার সেবক। চুইং বলে, শাওমান যখন প্রাসাদ থেকে গিয়েছিল তখন ও কত সুন্দর হাসি খুশি ছিল, আর এখন ও একদম বরফের মতো কঠোর হয়ে গেছে। আমি জানি না এই 10 বছরে কি হয়েছে। এরপর মাঝরাতে চুইং শাওমানের ঘরের সামনে গিয়ে তাকে ডাকে। সে বলে, আমি বাইরে হাঁটতে বেরোচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। শাওমান বলে, মহারাজ, এখন অনেক রাত হয়ে গেছে। চুইং বলে, তুমি আমাকে না করে দিচ্ছ? সে বলে, না, আমি আপনার শরীরের কথা ভেবে বলছি। চুইং তার কথা থামিয়ে দিয়ে বলে, আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী, আমি চাই তুমি আমার সাথে থাকো। এই কথা শুনে শাওমান কোনো কথা না বলে তার সঙ্গে চলে যায়। তারা প্যালেসের ভেতরে একটা ঘরে আসে। চুইং বলে, এই জায়গায় আমি আর আমার মা থাকতাম। তারা দুজন সেখানে বসে।
চুইং বলে, আমার মা বর্ডারের এক ধনী পরিবারের মেয়ে ছিল। যখন তার বয়স 16 বছর তখন হঠাৎ করেই বর্ডারে যুদ্ধ লেগে যায়। তখন জেনারেল চংরং আমার মাকে বাঁচিয়েছিল। এরপর মাকে রাজপ্রাসাদে দাসী হিসেবে পাঠানো হয়। মায়ের বয়স যখন 18 বছর তখন মহারাজ তার সঙ্গে সময় কাটায়। এরপর মা প্রেগনেন্ট হয়ে যায় আর আমাকে জন্ম দেয়। তবে ওই সময় আগের রানী সকল রাজকুমারকে এবং রাজকুমারীকে মেরে ফেলত, কারণ তার নিজের কোনো সন্তান হতো না। একজন ইউনুক মাকে বলে, আপনি যদি বাইরে যান তাহলে আপনার সন্তানকেও মেরে ফেলা হবে। আপনি বাঁচতে চাইলে এখানে থাকুন, আমি আপনাকে খাবার পাঠাবো। এভাবেই 6 বছর কেটে যায়। ওই সময় মহারাজ অনেক বেশি অসুস্থ। তখন ইউনুক লি মহারাজের কাছে গিয়ে চুইং এর কথা বলে। ইউনুক লি চুইং এর মাকে বলছিল, আপনার ছেলেকে মহারাজ ডেকেছে, অবশেষে সে আলোর মুখ দেখতে পাবে। এরপর চুইং এর মা চুইংকে বলে, আমি তোমার সঙ্গে আর যেতে পারবো না, এখন থেকে বাকি পথ তোমাকে যেতে হবে। তবে তুমি মনে রেখো, আমি উপর থেকে সবসময় তোমাকে দেখব। চুইং বলছিল, মা জানতো মা রানীর সামনে পড়লেই রানী তাকে মেরে ফেলবে। চুইং ধীরে ধীরে তার মায়ের কাছে গিয়ে তাকে সম্মান জানায়। তার মাও তাকে সম্মান জানায়, তবে এই সব কিছুই তার কল্পনা। শাওমান জিজ্ঞেস করে, তোমার মায়ের পরে কি হয়েছে? চুইং বলে, সে নিজেকে নিজেই শেষ করে ফেলেছে। আমি জানিও না আমার মায়ের নাম কি, আমি শুধু জানতাম সে জি বংশের। আমি বর্ডারে অনেক লোক পাঠিয়েছি জি বংশের লোকেদের খোঁজ করার জন্য, তবে কেউ বেঁচে নেই। তবে এখন আর আমি একা নেই, এখন তুমি আছো আমার সাথে। শাওমান তখন তার মাথায় হাত রাখে। এরপর আমাদেরকে 9 বছর আগের সিন দেখানো হয়। শাওমান যখন প্রাসাদ থেকে চলে এসেছিল, সে সেই পুতুলটা হাতে নিয়ে বলছিল, চুইং, তোমার পা কি ঠিক হয়েছে? আমার অনেক ইচ্ছা করছে তোমার সঙ্গে নাচ করতে। তখন একজন লোক এসে বলে, এটা তুমি কাকে বানিয়েছ? এটা কি রাজা? শাওমান বলে, হ্যাঁ, ও আমার সব থেকে ভালো বন্ধু। সেই লোক বলে, ওই রাজা কোনোদিন তোমার বন্ধু হতে পারবে না, কারণ সে আমাদের কাছে ঋণী। তাকে তার ঋণ জীবন দিয়ে পরিশোধ করতে হবে। সে পুতুলটা ফেলে দিয়ে চলে যাচ্ছিল, তখন আমরা তার চেহারা দেখতে পাই। আর এটা হলো যুদ্ধমন্ত্রী সুনগং, অর্থাৎ চুইং এর ফুফুর হাজবেন্ড। তবে তার সঙ্গে শাওমানের কি সম্পর্ক তা আমরা একটু পরে জানতে পারবো। এরপর দুয়ানমু মহারাজকে বলছিল, মহারাজ, বর্তমানে পরিস্থিতি কিছুটা অন্যরকম মনে হচ্ছে। সবাই বিভিন্ন সিক্রেট মিটিং করছে। চুইং বলে, তারা কোথায় মিটিং করছে? দুয়ানমু বলে, ইয়ানবো পার্লারে। এরপর আমাদেরকে ইয়ানবো পার্লার দেখানো হয়, যেখানে দুজন মেয়ে নাচ করছিল, তবে এদের একজন ছেলে সেজেছিল। অনেকেই তাদের নাচ দেখছিল। এখানে একটি মেয়ে একটা সিক্রেট ঘরে যায়, যেখানে সে চুইং এর ফুফু মানে রাজকুমারী উজুর সঙ্গে দেখা করে। এই মেয়েটা বর্ডারে একটা ছোট ক্ল্যান, যার নাম জ্যানজি, তাদের প্রতিনিধি। এর নাম ইয়ান। সে বলছিল এই রাজ্য থেকে অনেক সিলভার পাচার হচ্ছে, তবে আমি অলরেডি এগুলো আটকে দিয়েছি। এর পেছনে কে আছে সেটা এখনো তদন্ত করা বাকি আছে। আমি আপনার জন্য এত কিছু করছি, বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? রাজকুমারী বলে, রাজ্যের সকল কিছু সেটেল করে এরপর একদিন আমি পৃথিবী ঘুরতে বেরিয়ে পড়ব, তখন আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। তারা দুজন এখানে প্রমিস করে। ওই ইয়ানবো পার্লারে আরেকটা সিক্রেট ঘরে আমরা জাই এবং সুনগংকে একসঙ্গে কথা বলতে দেখি। জাই বলছিল, রাজকুমারী জ্যানজি ক্ল্যানের প্রতিনিধি ইয়ানের সঙ্গে মিলে গেছে, তারা অবশ্যই কিছু না কিছু প্ল্যান করছে। 10 বছর হয়ে গেছে, এবার আমাদের প্ল্যানকে তাড়াতাড়ি এগিয়ে নিতে হবে। দেখা যায় তাদের সঙ্গে আরও একজন বসেছিল। অন্যদিকে দুয়ানমু চুইংকে বলছিল, সেখানে এক জায়গায় আপনার ফুফু ইয়ানের সঙ্গে দেখা করছে, অন্য একটা জায়গায় ইউনুক জাই আপনার ফুফা সুনগং আলাদা মিটিং করছে। চুইং বলে, আরও কেউ আছে? দুয়ানমু বলে, তাদের সঙ্গে আরেকজন আছে, সেটা হলো শাওমান। তখন আমাদেরকে দেখানো হয় ওই মিটিংয়ের 3 নম্বর লোকটা হলো শাওমান। চুইং ভীষণ অবাক হয়ে যায়। সে বলতে থাকে, ফুফা তো ফুফুর লোক, তাহলে সে জাইর সঙ্গে কি মিটিং করছে? আর শাওমান, সে তাহলে কে? সে কি আমার বন্ধু না শত্রু? আমি ওকে এত বিশ্বাস করি, ও আমার বিশ্বাস না ভাঙলেই হলো। এরপর চুইং শাওমানকে প্যালেসের ভেতরে ওই জায়গায় নিয়ে আসে যেখানে তারা ছোটবেলায় দেখা করত। সে শাওমানের দিকে তাকিয়ে থাকলে শাওমান বলে, আমি আসার পর থেকে আপনি আমাকে এভাবে দেখতে থাকেন, আপনি আসলে কি দেখেন? চুইং বলে, কারণ তুমি অনেক বদলে গেছো, তুমি বড় হয়ে গেছো, হ্যান্ডসাম হয়ে গেছো, আর কেমন যেন চুপচাপ হয়ে গেছো, আগের মতো তুমি আর কিউট নেই। শাওমান অবাক হয়ে গেলে চুইং বলে, আগে তুমি কত নাটক করে বলতে, মহারাজ, আমি আর করব না। শাওমান তখন সেরকম নাটক করতে থাকে। এরপর সে চুপ হয়ে যায়। চুইং বলে, আমি জানি তুমি আমার দাস হয়ে থাকতে চাও না। আমি তোমাকে আজকে 2টো কথা বলছি। 1, তুমি আমার বন্ধু। 2, যখন কেউ থাকবে না তখন তুমি আমাকে আমার নাম ধরে ডাকবে। শাওমান বলে,
আপনার নাম কি? বড় ফুল? সে বলে, না, আমার নাম চুইং। এরপর সে সুন্দর করে নিজের পরিচয় দেয়। সে বলে, আমার নাম চুইং, বয়স 19 বছর। ভাইয়া, আমি কি আপনার নাম জানতে পারি? শাওমান বলে, আমি আপনার থেকে 1 বছরের বড়, আমার নাম। এটা বলেই সে চুপ হয়ে যায়। পরে সে বলে, শাওমান। চুইং বলে, তুমি কেন যখনই নিজের নাম বলো এরকম চুপ হয়ে যাও? তোমার কি নামটা পছন্দ না? কিন্তু আমি তোমাকে বলছি, তোমার এই নামটা আমার কাছে খুব 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 গুরুত্বপূর্ণ। তোমার এই নামটা নিয়ে আমি গত 10টা বছর ধরে বেঁচে আছি। তখনই একজন ইউনুক শাওমানের সেই কুকুরটা নিয়ে সেখানে আসে, যার নাম ছিল ছোট ফুল। শাওমান ভীষণ খুশি হয়ে যায় যে চুইং তার কুকুরটাকে দেখে রেখেছে। এরপর চুইং বলতে থাকে, হয়তো তুমি আমাদের ছোটবেলা ভুলে গেছো, তবে ওই দিনগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। শাওমান বলে, আমি কোনো কিছুই ভুলিনি। ওই স্মৃতিগুলো নিয়ে আমি আমার অন্ধকার দিনগুলো কাটিয়েছি। তখন আমরা প্রতিদিন লুকিয়ে দেখা করতাম। এরপর সে তার কাছে গিয়ে বসে বলে, শীতের রাতে আমরা এভাবে বসে থাকতাম। চুইং বলে, তাহলে আমরা আগের মতোই বন্ধু আছি, তাই না? শাওমান উঠে দাঁড়িয়ে বলে, সবকিছুই বদলে যায়, তার আগের মতো হয় না। চুইং তাকে বলে, এই মিউজিকটা শুনতে পারছো? আমরা দুজন আগে এই মিউজিকের সঙ্গে একসঙ্গে নাচ করতাম। তোমার কি নাচের স্টেপগুলো মনে আছে? সে বলে, হ্যাঁ আছে। এরপরেই তারা দুজন একসঙ্গে নাচ করতে শুরু করে। তবে একটু পরেই শাওমান থেমে যায়। চুইং বলে, শাওমান, আমি কোনোদিন বদলাইনি। যদি তুমি না বদলে থাকো তাহলে আমরা আবারও ছোটবেলার মতো বন্ধু থাকতে পারি। এরপর আবারও আমাদেরকে 10 বছর আগের সিন দেখানো হয়। চুইং বিদ্যুৎ চমকানোর শব্দে ঘুম থেকে উঠে পড়ে। সে চাওমানের ঘরে যায় আর বলে, বিদ্যুৎ চমকানোর শব্দে আমার ভয় লাগছে। চাওমান বলে, আমিও অনেক ভয় পাই। চুইং এরপর তার কাছে গিয়ে শুয়ে পড়ে। বর্তমানেও চুইং এর ঘুম ভেঙে যায়। ছোটবেলার মতোই সে শাওমানের ঘরে চলে যায়। তবে শাওমান তাকে চলে যেতে বলে। চুইং বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমরা এখন বড় হয়ে গেছি। তুমি তোমার বিছানায় থাকো, আমি নিচে শুয়ে পড়ছি। সে নিচে শুয়ে পড়ে। তখন শাওমান তার বালিশটা তাকে দিয়ে দেয়। চুইং বালিশটায় শুয়ে শুয়ে বলছিল, শাওমান, তোমার বালিশ থেকে না অনেক সুন্দর ঘ্রাণ আসে। শাওমান এটা শুনে তাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দেয়। চুইং বলে, আমরা কি সত্যি আর ছোটবেলার মতো থাকতে পারবো না? শাওমান বলে, 10 বছর কেটে গেছে, আমাদের আর ছোটবেলার মতো একসাথে থাকা সম্ভব না। চুইং বলতে থাকে, আমি বিশ্বাস করি না। পরদিন চুইং শাওমানকে এক সেট পোশাক দিয়ে বলে, এটা পরে নাও, আমরা দুজন আজ একটা জায়গায় যাব। আমাদের দুজনকে দেখতে যেন একদম ভাইয়ের মতো লাগে। শাওমান বলে, হ্যাঁ, আমাদের দুজনকে দেখতে যেন একদম ভাইয়ের মতো লাগে। শাওমান বলে, হ্যাঁ, তোমাকে আমার ছোট ভাইয়ের মতো লাগবে। এরপর শাওমান চেঞ্জ করে আসে। পরে তারা দুজন মিলে ইয়ানবো পার্লারে আসে। এখানে তারা ওই নৃত্যশিল্পীদের নাচ দেখে। চুইং বলে, এরা তো অনেক সুন্দর নাচে, ভবিষ্যতে আমিও এরকম একটা পার্লার দিতে চাই। এরপর সে উপরতলায় গিয়ে বসে। একটু পর সেই নৃত্যশিল্পী এখানে আসে। চুইং বলে, আমি আপনার নাচ দেখতে চাই। সে বলে, আমি অনেক ভালো সোয়ার্ড ড্যান্স করি। এরপর সে সোয়ার্ড ড্যান্স করতে শুরু করে, যেটা দেখতে ভীষণ সুন্দর ছিল। নাচ করতে করতে সে চুইং এর দিকে তলোয়ার নিয়ে আসলে শাওমান সেটা আটকে দেয়। চুইং বুঝতে পারে শাওমান তলোয়ার চালাতে পারে, তবে ঠিক কতটা মার্শাল আর্ট সে জানে এটা জানার জন্য সে তাকে উপরে ওই লোকের সঙ্গে নাচতে পাঠিয়ে দেয়। এখানে এরা দুজন ফাইট করছিল। ফাইটের মাঝখানে এরা দুজনেই বুঝে যায় তারা দুজনেই মেয়ে। তখন তারা দুজন দুজন থেকে দূরে সরে যায়। এরপর শাওমান চুইংকে আলাদা নিয়ে আসে। সে বলে, তুমি এখানে কেন এসেছো? চুইং, এবার ভালোভাবে তোমাকে রাজ্যের দায়িত্ব নিতে হবে, তুমি এখানে আসবে না, এখানে অনেক বিপদ রয়েছে। চুইং বুঝতে পারে শাওমান তার দলেই আছে। সে বলে, রাজনীতি নিয়ে পরে ভাববো, আগে চলো আমরা দুজন একসঙ্গে এখানে একটু নাচি। সে তাকে এসে জড়িয়ে ধরে আর বলে, শাওমান, চলো ছোটবেলার মতো একবার একসঙ্গে নাচি। তবে শাওমান তাকে ধাক্কা দেয়, এতে সে নিচে পানিতে পড়ে যায়। অন্যদিকে ওই মেয়েটা দুয়ান মুখে বলে, ওটা একটা মেয়ে, তোমরা জানো না নাকি? মহারাজ কি জানে না? তখন দেখা যায় শাওমান পানি থেকে উঠেছে। চুইং মনে মনে বলছিল, তার মানে শাওমান একটা মেয়ে। এরপর পরদিন চুইং রাজ দরবারে ছিল। এক মন্ত্রী রিপোর্ট করছিল। সে বলছিল, মহারাজ, এবার আপনার বিয়ের বয়স হয়েছে, এখন আপনাকে বিয়ে করতে হবে, একজন মহারানী আনতে হবে যাতে রাজবংশ বৃদ্ধি পায়। চুইং বলতে থাকে, বিয়ের ব্যাপারে আমি এখন ভাবতে চাই না, তাছাড়া আমি অলরেডি একজনকে পছন্দ করে রেখেছি। তখন সে কল্পনা করে যাই চুইংকে বলছিল, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, শাওমান যে মেয়ে এই কথা আমি লুকিয়েছি। তবে চুইং কিছুই বলে না। সে তো আরো খুশি ছিল যে শাওমান একটা মেয়ে। রাজকুমারী বলে, রাজার কোন মেয়ে পছন্দ হয়েছে আমাদেরকে বলুন। চুইং বলে, এখনো বলার সময় হয়নি, গতকালকে আমি এক জায়গায় গিয়েছিলাম। মন্ত্রীরা জিজ্ঞেস করে, মহারাজ, গতকালকে আপনি কোথায় গিয়েছিলেন? চুইং বলে, গতকালকে আমি ইয়ানবো পার্লারে গিয়েছিলাম।
এটা শুনে রাজকুমারী এবং এরা দুজনও অবাক হয়ে যায়। চুইং বলে, আমিও ওই পার্লারের মতো একটা পার্লার খুলতে চাই, যেখানে নাচ গান এবং সকল কিছুই থাকবে। রাজ্যে খবর ছড়িয়ে দিন, যারা নাচ গান পারে তাদের মধ্যে থেকে যেন সিলেকশন হয়। একজন মন্ত্রী বলে, মহারাজ, বর্তমানে বর্ডারের অবস্থা খুবই খারাপ। এখন আপনি এইসবে টাকা পয়সা নষ্ট করলে সেটা অনেক খারাপ দেখাবে। চুইং বলে, আমি কোনো কথা শুনতে চাই না, একটা পার্লারে অনেক টাকা খরচ হয়ে যাবে না। রাজকুমারী বলে, মহারাজ ছোটবেলা থেকেই নাচ গান পছন্দ করে, তাই মহারাজ যেহেতু একটা পার্লার খুলতে চাইছে, তাহলে সেটা অবশ্যই খুলতে হবে। সে মন্ত্রী সুনগংকে এর আয়োজন করতে বলে, মানে তার স্বামীকে। এরপর চুইং স্টাডি রুমে এসে দেখে শাওমান কিছু একটা পড়ছে। সে তার হাত থেকে রিপোর্টটা নিলে দেখতে পায় এটা হলো 20 বছর আগে জেনারেল চংরং আর তার স্বামী উপদেষ্টা সুইনের বিদ্রোহ কেস। এরপর চুইং এই কেস সম্পর্কে বলতে শুরু করে। সে বলে, ওই সময় রাজ্যের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, শত্রুরা আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। তখন মহারাজের উপদেষ্টা জেন সুইন রাজ সেনাদের নির্দেশনা দিয়ে যুদ্ধে চলে যায়। এরপর জেনারেল চংরং তাদের সকল শাও আর্মিদের নিয়ে যুদ্ধ শেষ করে মহারাজ মানে আমার বাবাকে প্রোটেকশন দেওয়ার জন্য চলে আসে। এরপরেই তাদেরকে বিদ্রোহী ঘোষণা করে দিয়ে মেরে ফেলা হয়। তাদের বড় ছেলের নাম জেন মুইউ। জানি না সে বেঁচে আছে কিনা। সবকিছু যদি ঠিক থাকতো তাহলে তার সঙ্গেই আমার ফুফুর বিয়ে হতো। আর এই যে নামটা দেখছো, জেন মুজুন, এটা তাদের মেয়ের নাম। যখন তাদের মেয়ে জেনারেল চংরং এর গর্ভে ছিল, তখনই বাবা মানে মহারাজ ঘোষণা দিয়ে রেখেছিল, জেনারেল চংরং এর যদি মেয়ে হয় তাহলে সেই হবে ভবিষ্যতের রানী, মানে সে এখন আমার রানী হতো। তবে এখন আমি আমার রানী হিসেবে অন্য একজনকে বেছে নিয়েছি। শাওমান বলে, আপনি এই কেস সম্পর্কে এত ভালোভাবে কি করে জানেন? চুইং বলে, এটা অনেক বড় কেস। আমি জানি এগুলো মিথ্যে কথা, কারণ উপদেষ্টা বাবার অনেক ভালো বন্ধু ছিল। জেনারেল চংরং অনেক ভালো একজন জেনারেল ছিল। তারা রাজ্যকে বাঁচানোর জন্য এত কিছু করেছে, তারা কেন বিদ্রোহ করবে? এগুলো মিথ্যা কেস। আমি তাদের নাম ক্লিয়ার করতে চাই, তবে আমি খুবই দুর্বল রাজা, আমি কোনো কিছুই ইনভেস্টিগেশন করে পাইনি। শাওমান বলে, মহারাজ, যদি আপনি ইনভেস্টিগেশন করতে চান তাহলে আমি আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। চুইং বলে, তুমি অনেক দিন ধরেই এই কেসটা নিয়ে ভাবছো, তাই না? আমি জানি না এই কেসের সঙ্গে তোমার কি সম্পর্ক। আমি শুধু জানতে চাই, তুমি কি এটা অন্য কারোর জন্য ইনভেস্টিগেশন করতে চাইছো নাকি নিজের জন্য? শাওমান বলে, নিজের জন্য। চুইং বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার এই টোকেনটা রাখো। এটা নিয়ে তুমি যে কোনো সময় স্টাডি রুমে যেতে পারবে, যে কোনো রিপোর্ট দেখতে পারবে। শাওমান বলে, আপনি আমাকে বিশ্বাস করেন? সে বলে, হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি। এই পৃথিবীতে একমাত্র তুমিই আছো যাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। শাওমান দেখতে পায় এটা তো সেই পুতুল যেটা সেই একদিন চুইংকে দিয়েছিল। চুইং এটা দেখে বলে, আরে এটা আমার টোকেন না, এটা তুমি আমাকে দিয়ে দাও। এরপর চুইং আর দুয়ানমু একসঙ্গে কথা বলছিল। চুইং বলছিল, কেমন যেন আমার একটা সন্দেহ লাগছে। ঝ্যান পরিবারের নাম শুনলেই শাওমান অন্যমনস্ক হয়ে যায়। আবারও এত বছর আগের ঝ্যান পরিবারের কেস তদন্ত করতে চাইছে। অবশ্যই ওর সঙ্গে এদের কিছু না কিছু সম্পর্ক তো আছে। দুয়ানমু বলে, ওই সময় ঝ্যান পরিবারের সকল কিছু ধ্বংস করে দেওয়া হয়। তবে আমি অনেক খুঁজে এই ছবিটা জোগাড় করেছি। এটা জেনারেল চংরং এর ছবি। অন্যদিকে জাই আর সুনগং কথা বলছিল। সুনগং বলতে থাকে, আমার অনেক ভয় লাগছে। আমার মনে হচ্ছে শাওমান ধরা পড়ে যেতে পারে, কারণ ও দেখতে একদম ওনার মতো। এরপর চুইং ভাবছিল, শাওমান দেখতে একেবারে জেনারেল চংরং এর মতো, তাহলে নিশ্চয়ই তারা কোনো না কোনো আত্মীয়। ওই জেনারেলকে আমার বাবা বিনা দোষে মেরে ফেলেছে, তাহলে শাওমান এখন কি চাইতে পারে? দুয়ানমু বলে, অবশ্যই সে প্রতিশোধ চায়। সে প্রতিশোধ নিতেই আপনার কাছে এসেছে, তাই আপনার উচিত আগে তাকে মেরে ফেলা। চুইং বলে, একটা বাজে কথাও তুমি বলবে না। আমি নিজে শাওমানকে জিজ্ঞেস করতে চাই যে ওনাদের কি সম্পর্ক। তখনই শাওমান সেখানে আসে আর বলে, আপনি কি জানতে চান মহারাজ? দুয়ানমু চাকু ধরে রেখেছিল আর মনে মনে বলছিল, বলুন যে আপনি ওই ছবির ব্যাপারে জানতে চান। তবে চুইং আমতা আমতা করে বলে, আমি জানতে চাই তুমি কি আমাকে নিয়ে ভাবো। এরপর সে বসে পড়ে। শাওমান বলে, মহারাজ, আমাদের রিপোর্ট পড়ার সময় হয়েছে। চুইং বলে, তুমি পড়ে নাও। আমি পড়বো না। সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এরপর দেখা যায় চুইং এর ফুফু বলছিল, তার মানে ওই ছোট ইউনুক একটা মেয়ে, ও তো ভালোই নিজেকে লুকিয়ে রেখেছে। আবার ওর জেন পরিবারের সঙ্গে সম্পর্ক আছে। সেখানে ওই নৃত্যশিল্পী আর দুয়ানমু ছিল। শিল্পী বলে, ইদানিং যাই শাওমান আর আরও একজন একসঙ্গে প্রায় মিটিং করে। রাজকুমারী বলে, আরেকজনকে? শিল্পী বলে, সে আপনার হাজবেন্ড। রাজকুমারী তখন অনেক অবাক হয়ে যায়। ওই সময় একজন খবর দেয় রাজকুমারীর সঙ্গে একটা মেয়ে দেখা করতে এসেছে। এরপর সে নিজেদের বাড়িতে আসে। তখনই কেউ তার গলায় চাকু ধরে। আসলে এটা ছিল ইয়ান।
একটু পর সেখানে সুনগং মানে রাজকুমারীর হাজবেন্ড চলে আসে। সামনে সে ইয়ানকে দেখে বলে, আপনার সাহস তো কম না, রাজ্যের রাজকুমারীকে নিজের বাড়িতে বন্দি করে দিয়েছেন। ইয়ান বলে, বন্দি করে দিয়েছি একটা কাজে, আমার অন্য কিছু প্রয়োজন না, আমার টাকার প্রয়োজন, আমাকে 3 লক্ষ রূপার মুদ্রা দিলেই আমি চলে যাব। সুনগং বলে, 3 লক্ষ রূপার মুদ্রা কি মুখের কথা, এত টাকা আমি কোথায় পাবো? ইয়ান বলে, না দিলে আপনার স্ত্রীকেও আপনি পাবেন না। সুনগং বলে, আমার কাছে সত্যি এত টাকা নেই। ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি। ইয়ান বলে, শুনেছি আপনি নাকি অনেক ভালো ফাইটার, আমার লোকেদের যদি আপনি হারাতে পারেন তাহলে আমি রাজকুমারীকে ছেড়ে দেব। এরপর সে তার এক লোককে পাঠায়, তবে সুনগং এর এক আঘাতেই ওই লোক ফিরে আসে। ইয়ান রেগে বলে, তাহলে আপনি পারলে আমাকে নেচে দেখান। সুনগং বলে, এটা কোনো কথা, আমি নাচতে পারি না। ইয়ান বলে, আমি আপনার কাছ থেকে মেয়েদের মতো নাচ দেখতে চাই, যত সুন্দর আপনি নাচতে পারবেন তত আমার মন খুশি হবে। দরজার আড়াল থেকে রাজকুমারী এগুলো দেখছিল। সুনগং এর কাছে আর কোনো উপায় ছিল না, সে এরপর মেয়েদের মতোই নাচ শুরু করে, যা দেখে রাজকুমারী উজু ভীষণ খুশি ছিল, কারণ তার স্বামী তার জন্য সবকিছু করতে রাজি আছে। সে এরপর দৌড়ে তার স্বামীর কাছে আসে। সুনগং বলে, ওই মেয়েটাকে, আর এখানে এসব কি হচ্ছে? রাজকুমারী বলে, সে আমার বান্ধবী। তখন সে কল্পনা করে ইয়ান রাজকুমারীকে বলছে, গত কয়েক বছর ধরেই যে সকল টাকা সিলভার পাচার হচ্ছে সেগুলো আমি ট্রেস করতে পেরেছি। আমি খোঁজ নিয়ে দেখেছি এর পেছনে একজন গুরুত্বপূর্ণ লোক আছে, তুমি বলতে পারবে সে কে? রাজকুমারী বলে, সে আমার স্বামী। ইয়ান অবাক হয়ে বলে, তুমি আগেই আন্দাজ করতে পেরেছো? সে টাকাগুলো কাকে পাঠায় জানো? জাইকে। তখনই তারা শুনতে পায় রাজকুমারীর স্বামী বাড়িতে চলে এসেছে। তাই রাজকুমারী ইয়ানকে বলে, তুমি আমাকে বন্দি করো, আমি দেখতে চাই আমার স্বামীর কাছে কি বেশি ইম্পর্টেন্ট, টাকা নাকি আমি। এরপরই মূলত তারা এসব করেছে এবং এখন তারা বুঝতে পেরেছে সুনগং রাজকুমারীকে সত্যিই ভালোবাসে। সে তার জন্য টাকা আনতে যেতে চাইছিল, এমনকি তার জন্য নাচও করেছে। ইয়াং বলে, এটা কোনো নাচ হলো? আমি আপনাদের দেখাই কিভাবে সুন্দর করে নাচতে হয়। এরপর সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল। নাচ শেষে সে এদিকে তাকিয়ে দেখতে পায় এরা তো তার নাচ কেউ দেখেনি, এরা তো নিজেদের নিয়েই পড়ে আছে। তার ভীষণ রাগ হয়, রাগে সে সেখান থেকে চলে যায়। এরপর পরদিন চুইং এর ফুপু চুইং এর কাছে গেলে চুইং বলে, শুনেছি আপনি নাকি গতকালকে আপনার হাজবেন্ডকে পরীক্ষা করে দেখেছেন, আপনি তো ভালোই চালাক। তার ফুপু বলছিল, এতই বড় হয়ে গেছো যে এখন নিজের ফুপুকে টিজ করছো, সজাগ হয়ে দাঁড়াও। এরপর সে তাকে সম্মান জানিয়ে বলে, আজ থেকে আমি রাজ্যের সকল ভার আপনাকে দিয়ে দিলাম, এখন থেকে আড়াল থেকে আমি আপনাকে সাহায্য করব। চুইং তার ফুপুর সিদ্ধান্ত মেনে নেয়। এরপর তার ফুপু বলে, আমার আরেকটা জিনিস জানার আছে, আমাকে একটু নাচ শেখাবেন, আপনি তো ভালো নাচতে পারেন। চুইং বলে, নাচ একটু কঠিন, তবে চলুন আমি আপনাকে শেখাচ্ছি। সে যেরকম স্টেপ করছিল তার ফুপু সেরকমই করতে চাইছিল, তবে তার কিছুই হচ্ছিল না। এটা দেখে চুইং হাসছিল। এদিকে জাই আর শাওমান একসাথে প্রাসাদের ভেতর আসছিল। জাই বলছিল, তুমি কিন্তু রাজার কথায় ভুলে যেও না, তোমাকে আমাদের মিশন মনে রাখতে হবে। তখনই সামনে দিয়ে সুনগং আসে, তবে প্রাসাদের ভেতর তারা কেউ কোনো কথা বলে না। জাই আর শাওমান চুইং এর কাছে গিয়ে জিজ্ঞেস করে, মহারাজ আপনি কি লিখছেন? চুইং বলে, বর্ডারে কিছু সৈন্য আর অস্ত্র পাঠাতে হবে, তার একটা আদেশনামা লিখছি। জাই বলে, এত ছোট বিষয় আপনাকে ভাবতে হবে না। তখন শাওমান সামনে গিয়ে চুইং এর হাত থেকে আদেশনামাটা নিয়ে নেয়। চুইং এর ভীষণ রাগ হচ্ছিল, সে স্পষ্ট বুঝে যায় জাই, শাওমান, সুনগং অবশ্যই কোনো না কোনো প্ল্যান করছে। পরে ঘরে এসে জাই সেই আদেশনামা পুড়িয়ে ফেলতে বলে, শাওমান সেটাই করে। এরপর পরদিন রাজ দরবার শুরু হয়। চুইং বলছিল, বর্ডারের অবস্থা এখন খুবই খারাপ, আমি এখন বর্ডারে কিছু খাবার, অস্ত্র এবং সৈন্যবাহিনী পাঠাতে চাই। সুনগং বলে, মহারাজ এখন সেখানে কোনো কিছু পাঠানোর দরকার নেই, রাজ সেনাদের বর্ডারে পাঠানো কোনো খেলা নয়। চুইং বলে, আমি সিরিয়াসলি কথা বলছি, আপনার কাছে আমার কথা খেলা কেন মনে হচ্ছে? রাজকুমারী বলে, আমারও মনে হয় মহারাজ ঠিক কথা বলেছে, আমাদের এখনই সেখানে সৈন্যবাহিনী পাঠানো উচিত। সুনগং বলে, মহারাজ মুখে কথা বললেই তো হয় না, এটা করতে হলে আদেশনামার প্রয়োজন। চুইং বলে, হ্যাঁ এখনই আমার আদেশনামা লিখুন। তখন যাই বলে, মহারাজ ইম্পেরিয়াল সিলে কিছু সমস্যা হয়েছে, ঠিক করতে 1 সপ্তাহ সময় লাগবে, ততদিন অপেক্ষা করুন। চুইং বলে, তাহলে ঠিক আছে, এমনিতেও আমি যে রাজা এটা তো আপনারা কেউ মন থেকে মানেনি না, তাহলে আপনারা আমার নাচ দেখতে থাকুন। এই বলে সে নাচতে শুরু করে। এরপর এরা 3 জন আবার মিটিংয়ে বসেছে। সুনগং বলছিল, রাজকুমারী বর্ডারে সৈন্য পাঠাতে বলছে, মনে হচ্ছে তারা সবাই কিছু একটা আন্দাজ করতে পেরেছে। যাই শাওমানকে বলে, আজ যদি আমি না আটকাতাম তাহলে কি তুমি আদেশনামা লিখতে যেতে?
তুমি কি আমাদের মিশনের কথা ভুলে গেছো? সে শাওমানকে একটা ওষুধ খেতে দেয় আর বলে 3 দিন পর এটার অ্যান্টিডোট নিয়ে যেও। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তবে তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমার তোমাকে শাস্তি দিতেই হবে। শাওমান সেটা খেয়ে নেয়। যাই বলতে থাকে, কোনোভাবেই সীমান্তে এখন সৈন্যদের পাঠানো যাবে না। শাওমান বলে, আমার বাবা মা এত কষ্ট করে এই রাজ্যকে বাঁচিয়েছে, তারা নিশ্চয়ই এটা চাইতো না। যাই তখন তাকে ধমক দেয়। সে বলে, আমাদের মতো মানুষেরা শুধুমাত্র প্রতিশোধের জন্য বেঁচে আছে। আমরা দুর্বল মনের হলে কি করে চলবে? মুজুন, ভুলে যেও না আমি তোমাদেরকে কেন বড় করেছি। তোমাদের বাবা মা এত ভালো মানুষ ছিল, অথচ তাদেরকে এত অপবাদ, এত কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছে। তোমরা কি তাদের প্রতিশোধ নেবে না? শাওমান তখন একটু অসুস্থ হয়ে যায়। এরপর এখানে সিন কাট হয়ে যায়। পরের সিনে চুইং তার স্টাডি রুমের কাছে এসে আড়াল থেকে দেখতে পায় শাওমান লুকিয়ে কিছু একটা করছে। তার তখন খুব খারাপ লাগে যে শাওমান অবশেষে তাকে ধোঁকা দিল। সে লুকিয়ে এখানে কোনো কিছু চুরি করতে এসেছে। চুইং কিছুক্ষণ বাইরে চুপ করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে শাওমান কাজ শেষ করে যখন দরজার কাছে আসে তখন চুইং লাথি মেরে দরজা খুলতে চায়, তবে সেই লাথি শাওমানের গায়ে লাগে আর সে পড়ে যায়। চুইং প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বলে, তুমি দরজার কাছে কি করে আসলে? আমি তো দরজায় লাথি মারতে চেয়েছি। শাওমান বলে, মহারাজ, আপনার কোনো দোষ নেই, আমারই দোষ। আমার আপনার স্টাডি রুমে আসা উচিত হয়নি। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর শাওমান নিজের ঘরে বসেছিল। একে তো তার ভেতরে বিষ ছিল, তার উপর চুইং এর লাথির কারণে তার শরীর অনেক খারাপ লাগছিল। তখন একজন লোক এসে বলে, মহারাজ এখনই তোমাকে ডেকেছে। শাওমান এরপর চুইং এর কাছে গিয়ে তাকে পোশাক পরিয়ে দেয়। চুইং মনে মনে বলছিল, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, আমি তোমাকে আঘাত করতে চাইনি। তবে তুমি স্টাডি রুমে কি করছিলে? জাইর সঙ্গে তোমার কি সম্পর্ক? তোমার কি আমাকে সবকিছু খুলে বলা উচিত না? এরপর সে রাগে বলতে থাকে, আমি খাবো না। রাতের বেলা শাওমানের ভীষণ কষ্ট হচ্ছিল। অন্যদিকে চুইং একদমই ঘুমাতে পারছিল না। তার বারবার ওই লাথির কথা মনে পড়ছিল। সে শাওমানের সঙ্গে কথা বলার জন্য তাকে ডাক দেয় আর বলে যে আমি পানি খাবো। শাওমান উঠে তাকে পানি দেয়। চুইং তখন দেখতে পায় শাওমান অনেক অসুস্থ। শাওমান আবার নিজের ঘরে চলে আসে। চুইং এরপর তার ঘরে গিয়ে তাকে দেখতে পায়। চুইং তার অবস্থা দেখে চিৎকার করে লোকজন ডাকতে থাকে। তখন জাই এসে শাওমানকে অ্যান্টিডোট দেয়। জাই বলে, মহারাজ, আমি ওকে ওষুধ দিয়েছি, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। এরপর সে চলে যায়। চুইং বলে, এই ওষুধে কি ভালো হবে? আমি ডাক্তারকে খবর দিই। কিন্তু শাওমান বলে, আমি সুস্থ হয়ে যাব। মহারাজ, আপনি চিন্তা করবেন না, এটা আপনার জন্য হয়নি। চুইং এরপর তাকে আরেকটা ওষুধ খাওয়াচ্ছিল। পরে সে বলে, শাওমান, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি, আমি জানতাম না তুমি দরজার পাশে দাঁড়িয়েছিলে। শাওমান বলে, আপনার দোষ না, আমি ঘুমালে ঠিক হয়ে যাব, আপনি চলে যান। চুইং এরপর বাইরে চলে আসে। এদিকে শাওমান কান্না করছিল, অন্যদিকে চুইং কান্না করছিল। সে বলছিল, আমি ভেবেছিলাম তুমি যখন ফিরে এসেছো তখন আমরা আগের মতো বন্ধু থাকবো, তাহলে কেন সবকিছু বদলে গেল? তখন সে সামনে তাদের ছোটবেলা দেখতে পায়, যখন তারা একসঙ্গে চাঁদের আলোতে নাচ করত। তারা দুজনেই অনেক কষ্ট পাচ্ছিল। এরপর চুইং জেনারেল চং রঙের ছবিটা দেখছিল। অন্যদিকে শাওমানের হাতে একটা রাজ আদেশনামা ছিল। তখনই সে কারো আসার শব্দ শুনে সেটা লুকিয়ে ফেলে। দেখা যায় চুইং এসেছে। সে বলে, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে এসেছি। এরপর সে ওই ছবিটা দেখায় আর বলে, তুমি জানো এই ছবির মহিলার সঙ্গে তোমার চেহারার মিল রয়েছে? সে জেনারেল চং রং। আমি জানতে চাই তার সঙ্গে তোমার কি সম্পর্ক, সে কি তোমার আত্মীয়? শাওমান বলে, না, সে আমার কোনো আত্মীয় না, সে আমার মা। চুইং বলে, তার মানে তুমি তাদের মেয়ে? আমার বাবার কারণে তোমার বাবা মা মারা গেছে, তাহলে তুমি কি এখানে প্রতিশোধ নিতে এসেছো? শাওমান বলে, তুমি ভেবে বলো আমি এখানে কি জন্য আসতে পারি। তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বলছি। চুইং কাছে গেলে সে বলে, আমি তোমাকে কিচ্ছু বলবো না। চুইং বলে, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? তোমার বাবা মাকে যখন মেরে ফেলা হয়েছে তখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম, আমার কি দোষ? শাওমান বলে, তাহলে আমার কি দোষ? আমার পরিবারের কি দোষ ছিল? কেন আমাকে এত কষ্ট করে বড় হতে হয়েছে? চুইং, আমি তোমার উপর রেগে থাকতাম, তবে আমি তোমার ছোটবেলা সম্পর্কে জেনেছি। আমরা দুজনেই অনেক কষ্ট করে বড় হয়েছি। তুমি আমার শত্রু হলেও একমাত্র তুমিই পারবে আমার বাবা মায়ের নাম ক্লিয়ার করতে। চুইং বলে, তুমি ভয় পাচ্ছ না আমি যদি তোমাকে হতাশ করি? শাওমান বলে, না, তুমি করবে না। আমি তোমাকে বন্ধু তখন বানিয়েছি যখন বন্ধুত্বের মানে কি আমি তাই জানতাম না। চুইং তখন ভীষণ খুশি হয়। সে বলে, আমি জানতাম, তাহলে তুমি আমার উপর রেগে নেই, তাই না? এরপর সে আবারও নাচতে শুরু করে। তখনই তার ধাক্কা লেগে একটা কাপ পড়ে যায়। সেই শব্দ শুনে দুয়ানমো সৈন্যদের সহ ঘরে ঢুকে পড়ে। অর্থাৎ তারা আগে থেকেই প্রস্তুত ছিল যে ভেতরে কোনো শব্দ হলে তারা মহারাজকে বাঁচাতে চলে আসবে। শাওমান বলে, চুইং,
এই তোমার বন্ধুত্বের ওপর বিশ্বাস? চুইং বলে, তুমি আগেই রেগে যেও না, তুমি আমার কথা ভালো করে শোনো। তবে শাওমান ধাক্কা দিয়ে তাকে বের করে দেয়। এরপর চুইং দুয়ানমুর সঙ্গে অনেক রাগারাগি করছিল। সে বলতে থাকে ওর রাগ একদম চলে গিয়েছিল, তোমার কারণে এখন আবারও আমার উপর রেগে আছে। তখনই শাওমান সেখানে আসলে দুয়ানমু তাড়াতাড়ি চলে যায়। চুইং বলে, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? তুমি আমার কথাটা ভালো করে শোনো। শাওমান বলে, আমি মহারাজের উপর রেগে নেই, মহারাজের উপর রাগ করার কোনো অধিকার আমার নেই, তবে আমি চুইং এর উপর রেগে আছি। চুইং তখন সেই তীরটা তার বুকে ঢোকাতে চায়, তবে কিছুই হয় না। সে বলে, এটা আটার তৈরি তীর, তুমি কি ভুলে গেছো 3 বছর আগে কিভাবে তুমি আমাকে সাহায্য করেছিলে? তখন 3 বছর আগের সিন দেখানো হয়। শাওমান একদিন তীর প্র্যাকটিস করছিল, তবে একটাও নিশানা মতো লাগছিল না। তার চাচা জাই আর বড় ভাই মুয়ু তাকে নিয়ে ভীষণ হতাশ হচ্ছিল। হঠাৎ জাই বলে, তুমি জানো আজকে মহারাজ তোমার উদ্দেশ্যে একটা চিঠি লিখেছে, তুমি কি সেটা পড়তে চাও? শাওমান ভীষণ খুশি হয়ে যায়, তবে জাই শর্ত দেয় চিঠি পেতে হলে তাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। শাওমান এরপর একটা অস্ত্র নিয়ে সেই খড়কুটার পুতুলটাকে ফেলে দেয়। পরে সে চিঠিটা পড়ছিল, যেখানে লেখা ছিল, শাওমান তুমি কি ভালো আছো, তুমি এখন কি করছো, এই সব কিছুই লেখা ছিল। ভেতরে জাই আর মুয়ু মানে সুনগং কথা বলছিল। তারা বলছিল মহারাজ নতুন একটা ক্যাম্পেইনে যাচ্ছে এবং এটাই তাদের সুযোগ মহারাজ মানে চুইংকে মেরে ফেলার। এটা শুনে শাওমান অনেক ভয় পেয়ে যায়। এরপর রাতের বেলা সে ছদ্মবেশে ওই জায়গায় আসে যেখানে ছোটবেলায় প্রথম চুইং আর তার সঙ্গে দেখা হয়েছিল। চুইং আজ রাতেও সেখানে এসেছে। সে শাওমানকে দেখে ফেলে, সে হাত দিয়ে তাকে ইশারা করে, তবে এরপর নিজের হাত তার দিকে বাড়িয়ে দেয়। শাওমান তীর দিয়ে তাকে আঘাত করে, এরপর পালিয়ে যায়। চুইং তার লোকেদেরকে তার পেছনে যেতে না করে। সে বুঝতে পারে এই তীর আটার তৈরি এবং এতে একটা ছোট চিরকুট ছিল যাতে লেখা ছিল, তুমি ক্যাম্পেইনে যেও না, সেখানে বিপদ আছে। বর্তমানে চুইং বলে, আমি তোমাকে দেখেই চিনে ফেলেছিলাম এবং আমি বুঝে গেছি তুমি আমাকে বাঁচিয়েছ। পরে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি ক্যাম্পেইনে আমাকে মারতে চেয়েছে জাই। শাওমান বলে, আঙ্কেল জাই তোমার সঙ্গে আছে যখন তোমার বয়স 6 বছর, ওই সময় আমাদের এখনো দেখা হয়নি। চুইং বলে, হ্যাঁ, আমি ওনাকে অনেক বিশ্বাস করতাম। পরে যখন জানতে পেরেছি উনি আমাকে মারতে চায় তখন আমার খুব খারাপ লেগেছে। তবে আমি জানতে চাই উনি কেন আমাকে মারতে চায়, ওনার সঙ্গে কি জেন পরিবারের কোনো সম্পর্ক আছে? শাওমান বলে, হ্যাঁ। তুমি কি তোমার বাবার আদেশ জানো না? সে আদেশ করেছিল আমাদের পুরো বংশ ধ্বংস করে দেওয়ার জন্য। এরপর জাই মাছেদের খাবার দিচ্ছিল, তখন শাওমান সেখানে আসলে জাই বলে, মহারাজ অলরেডি আমাকে সন্দেহ করতে শুরু করেছে, তাই না? শাওমান বলে, আঙ্কেল চুইং বলেছে ও আমাদের পরিবারের নাম ক্লিয়ার করবে, তাই আপনাকে আর এই প্ল্যান এগিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। জাই বলে, তুমি ওই মহারাজের কথা বিশ্বাস করছো? আমাদের পরিবারের নাম ক্লিয়ার করা অসম্ভব, আমরা কখনোই আমাদের মিশন থেকে সরে আসব না। তবে এখন আমি আমার মিশন বদলাতে চাইছি। এখন আমি আর চুইং এর জীবন চাই না, এখন আমি তার সিংহাসন চাই। তুমি অনেক ছোট, তুমি বুঝবে না। যারা তোমাকে অন্ধকার থেকে নিয়ে এসে আলোর মুখ দেখায়, তারা যদি তোমার সামনে মারা যায় তখন তোমার কেমন লাগবে সেটা তুমি বুঝবে না। এরপর আমাদেরকে 30 বছর আগের সিন দেখানো হয়। জাই যখন একদম ছোট ছিল, ওই সময় শাওমানের বাবা মা সবেমাত্র বিয়ে করেছে। তারা জাইকে এক জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। জাই বলছিল, আমার কোনো পরিবার নেই, আপনারা যে আমাকে বাঁচিয়েছেন আমি আপনাদেরকে কোনো কিছু দিতে পারবো না, কয়দিন পর আমি নিজেকে বিক্রি করে দেব, পরে আমি আপনাদেরকে ওই টাকা দিয়ে দেব। তখন শাওমানের বাবা বলে, আমার বাবা মারা যাওয়ার আগে বলে গেছে আমার একটা ছোট ভাই আছে, আমরা জানতে পেরেছি তুমি আমার সেই ভাই। জাই তখন অনেক খুশি হয়ে যায়। সে বলে, তার মানে আমার বাড়ি আছে, আমার একটা পরিবার আছে। শাওমানের মা মানে চংরং জিজ্ঞেস করে, তোমার নাম কি? সে বলে, আমার কোনো নাম নেই। চংরং তখন তার নাম দেয় জেন সুই। এরপর 10 বছর পর মহারাজের ইউনুক জেন পরিবারে আসে মহারাজের আদেশনামা নিয়ে, যেখানে চংরং এই আদেশনামার বিরোধিতা করলে ইউনুক তাকে এখনই মেরে ফেলতে বলে। তবে কোনো সৈনিকের সাহস হচ্ছিল না চংরংয়ের গায়ে আঘাত দেওয়ার। ইউনুক তখন তাদের নতুন গার্ডকে ডাকে, যে ছিল জাই। চংরং তার তলোয়ার নিজের হাতে ধরে নিজের পেটে ঢুকিয়ে দেয়। এরপর তাকে টেনে এনে তার কানে কানে বলে, আমি যদি আজ মারা না যাই তাহলে আমাদের সবাই মারা পড়বে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তোমার পরিচয় যাতে কেউ জানতে না পারে। আমার 2 ছেলে মেয়ে আমাদের সিক্রেট চেম্বারে আছে, তাদের দায়িত্ব এখন থেকে তোমার। এক কথা যেন আমাকে দ্বিতীয়বার বলতে না হয়। এই বলে সে তাকে ধাক্কা দেয় আর এরপরেই সে সেখানে মারা যায়। এরপর জেন সুই নিজের নাম জাই পরিচয় দিয়ে ইউনুকের চাকরি নেয়। কয়েক বছর চাকরি করার পর যখন চুইং যুবরাজ হিসেবে ছিল,
মানে মহারাজ এখনো বেঁচে ছিল ওই সময় যাই চুইং এর খাবারে একটা বিষাক্ত ওষুধ মিশিয়ে চুইং এর কাছে নিয়ে যায়। এরপর বলে, মহারাজ এটা আপনার খাবার, তবে আপনি মনে রাখবেন আপনার খাবার সবসময় আমি আগে খেয়ে দেখব। এরপর যাই ওই খাবার খেলে অসুস্থ হয়ে যায়। চুইং তার কাছে এসে তার মায়ের দেয়া একটা জিনিস তার হাতে দেয় আর বলে, এটা তোমার কাছে থাকলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর যদি তুমি না থাকতে তাহলে তোমার জায়গায় আমি পড়ে থাকতাম। আমি বাবাকে তোমার কথা বলেছি, বাবা বলেছে তুমি সুস্থ হলেই তোমাকে সকল ইউনুকদের ডিরেক্টর বানিয়ে দেবে। এরপর সে জাইয়ের কাছে বসে একটা গান গায়, পরে চলে যায়। যাই মনে মনে ভাবছিল, ভাইয়া ভাবি, এত বছর কষ্ট করার পর আমি এখন এমন পজিশনে যেতে পারবো যেখান থেকে আমি আপনাদের প্রতিশোধ নিতে পারবো। সে হাত থেকে চুইং এর দেয়া সেই জিনিসটা আগুনে ফেলে দেয়। এরপর পরদিন রাজ দরবার দেখানো হয়। আজ চুইং যে একটা নতুন ইয়ানবু পার্লার খুলতে চায়, তার জন্য কিছু নৃত্যশিল্পীদের আনা হয়েছে। তারা এখানে নাচ করে দেখায়। এর মধ্যেই রাজ্যের জেনারেল শিয়াং সেখানে আসে, যে আজকেই সীমান্ত থেকে এসেছে। এখানে চুইং তাকে আবারও বর্ডারের উদ্দেশ্যে পাঠাতে চাইছিল, তবে তখন সুনগং আর যাই বলে উনি এতদিন পর এসেছে, ওনাকে আগে নিজের পরিবারের কাছে পাঠানো উচিত। মানবাধিকার মন্ত্রী বলে, মহারাজ জেনারেল শিয়াং এর নাতি খুবই ভদ্র এবং সুন্দরী, আমাদের রাজ্যের মহারানী হওয়ার জন্য যোগ্য। মহারাজ আপনি তাকে বিয়ে করে নিলে জেনারেলের অনেক বড় পুরস্কার হয়ে যাবে। চুইং বলে, আমি এখন বিয়ে করতে চাই না। মন্ত্রী বলে, মহারাজ আপনি যদি এভাবে বারবার বিয়ের কথা এড়িয়ে যান তাহলে রাজ্যের মানুষের মাঝে আপনাকে নিয়ে আরো খারাপ কথা ছড়াতে থাকবে। সবাই বলাবলি করছে আপনার নাকি ইউনুক পছন্দ। এরপর সবাই মাটিতে বসে চুইংকে বলতে থাকে সে যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়, এমনকি শাওমান নিজেও। চুইং এর মেজাজ তখন প্রচন্ড খারাপ হয়ে যায়। সে সামনে এসে বলে, আপনারা কি চান একটু জোরে বলুন, আমি শুনতে পারছি না। তারা তখন বিয়ের কথা বলে আর চুইং সেই কথার সঙ্গে নাচতে শুরু করে, এমনকি ওই সকল ড্যান্সাররাও তার সঙ্গে নাচ করছিল। চুইং এর ফুপু এগুলো দেখে হাসছিল। একটু পর চুইং এর ফুপু বলছিল, আজ রাজ দরবারে আপনি যেটা করেছেন সেটা ভীষণ হাস্যকর। চুইং বলে, আমি কি করতাম? কয়দিন পরে পরে তারা বিয়ের কথা নিয়ে চলে আসে। রাজকুমারী বলে, সত্যি বলতে তোমার নাচ আমার খুবই ভালো লাগে। সেও তখন হাত ঘুরাতে থাকলে চুইং তাকে থামিয়ে দিয়ে বলে, আমরা এবার সিরিয়াস বিষয় নিয়ে কথা বলি। দুয়ানমু বলে, সুনগং এর ব্যাপারে অনেক খোঁজ করা হয়েছে, তবে তার আসল পরিচয় কোনো কিছুই পাওয়া যায়নি। এরপর রাজকুমারী বলছিল, আমি জানি তুমি জেন পরিবারের কেস ইনভেস্টিগেশন করতে চাও। জেনারেল শিয়ানকে তাহলে শাস্তি দিতে হবে, কারণ ওই সময় সে চোখ বন্ধ করে মহারাজের নির্দেশে জেন পরিবারের সবাইকে শেষ করে দিয়েছিল। তবে এখন আমরা তাকে মারতে পারবো না, কারণ এখন আমাদের তাকে ব্যবহার করে যাই আসলে কি করতে চাইছে সেটা বের করতে হবে। বাইরে থেকে শাওমান এই সব কিছুই শুনতে পায়। এদিকে মানবাধিকার মন্ত্রী জেনারেল শিয়াংকে বলছিল, যাই আর সুনগং এর মধ্যে অবশ্যই কোনো সম্পর্ক রয়েছে, তবে সুনগং এর সঙ্গে যেহেতু রাজকুমারী আছে তাই সুনগং নিজে থেকে বেশি কিছু করতে পারবে না। তবে একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে, আপনি কি মহারাজের সাথে ছোট ইউনুকটাকে দেখেছেন? সে দেখতে আমাদের পুরনো একজনের মতো, তার চেহারা অবিকল জেনারেল চংরং এর মতো। এটা শুনে শিয়াং অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর যাই বলছিল, যত যাই হয়ে যাক এই মিশন থেকে আমি কখনোই ফিরবো না। শাওমান বলে, ভাইয়া আঙ্কেল যে মিশনের কথা বলছে, আমরা যদি এই মিশন করতে চাই তাহলে অনেক সাধারণ মানুষ মারা যাবে। আমাদের উদ্দেশ্য শুধু বাবা মায়ের নাম ক্লিয়ার করা, আমরা কি এগুলো না করলে পারি না? মুয়ু বলে, কোনোভাবেই কোনো কিছু ছাড়া বাবা মায়ের নাম ক্লিয়ার করা সম্ভব না। যাই বলে, 20টা বছর ধরে আমার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলছে। ওই রাজা তো মারা গেছে, তবে রাজার সকল বংশধর না মেরে আমি শান্তি হব না। এরপর শাওমান চুইংকে তৈরি করে দেয়। চুইং বলে, আমি বুঝতে পারছি না, কোর্টের সবার সাথে তুমিও কেন আমার বিয়ের কথা বলছিলে? তুমি কি আমার মনের কথা বুঝতে পারছো না? শাওমান বলে, আমি আপনার যোগ্য না। চুইং বলে, তুমি অবশ্যই যোগ্য। শাওমান বলে, মহারাজ আপনি জেন বংশের যোগ্য না। এই বলে সে বাইরে চলে যায়। চুইং সেখানে গিয়ে তাকে ধরে বলে, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। শাওমান বলে, আমি আপনার আর আপনার ফুপুর কথা শুনেছি, আপনারা এখন পুরনো কেস রিওপেন করতে পারবেন না। চুইং বলে, এখন জেনারেল শিয়ানকে যদি আমি কিছু করি তাহলে বর্ডারের মানুষদের অনেক ক্ষতি হয়ে যাবে। শাওমান বলে, আজ পারবেন না, কাল পারবেন না, কবে পারবেন তাহলে? আপনি বলতে পারেন কবে আপনি আমাদের নাম ক্লিয়ার করতে পারবেন? চুইং বলে, আমাকে আর কিছুদিন সময় দাও। এই বলে সে ঘরে চলে যায়। শাওমান তখন নিচে বসে পড়ে, কারণ সে সময় কোথায় পাবে? তার আঙ্কেল আর ভাই অলরেডি বিদ্রোহের প্ল্যান করছে। এদিকে চুইং তার মুকুটটা হাতে নিয়ে শাওমানের কথা ভাবছিল।
যেখানে শাওমান বলেছিল সে তাকে বিশ্বাস করে। সে বিশ্বাস করে চুইং একদিন তার পরিবারের নাম ক্লিয়ার করবে। চুইং মুকুট হাতে নিয়ে এত জোরে চাপ দেয় যে হাত থেকে রক্ত পড়তে থাকে। এরপর রাজদরবার দেখানো হয়। চুইং বলছিল বর্ডারে এখনই লোক পাঠাতে হবে, আর এটা আমার আদেশ। সুনগং বলে, মহারাজ, মুখে বললেই হয় না, আপনাকে আদেশনামা লিখে দিতে হবে। মানবাধিকার মন্ত্রী বলছিল মহারাজের কথাই আদেশ, তাহলে কেন আপনি মানতে চাইছেন না? সুনগং বলে, কারণ মহারাজের সিলে সমস্যা রয়েছে, সিল ঠিক হলে তারপর আদেশনামা কার্যকর হবে। তখন শাওমান বলে, মহারাজের আদেশনামা আমার কাছে আছে। এরপর সে আদেশনামা পড়ে শোনায়, যেই আদেশনামাটা চুইং একদিন লিখেছিল এবং শাওমান সেটা পড়ে ফেলেছিল, সেটাই আবার সে নতুন করে লিখে এনেছে। সুনগং বলে, কিন্তু ইম্পেরিয়াল সিল ছাড়া আদেশনামা বেকার। শাওমান দেখায় সেখানে ইম্পেরিয়াল সিল রয়েছে। এরপরে যাই শাওমানের ওপর অনেক রাগ করছিল। সে বলছিল, তুমি এই কাজ কি করে করতে পারলে? তুমি ওই চুইংকে সাহায্য করছো? শাওমান বলে, আমি ওকে সাহায্য করছি না। আমার বাবা মা এত কষ্ট করে এই রাজ্যকে বাঁচিয়েছে, কিন্তু আপনাদের এই প্ল্যানের কারণে পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে, যেটা আমি চাই না। আঙ্কেল, আমি ছোটবেলা থেকে আপনার কাছে কিছু চাইনি। আমি আপনার কাছে আজ একটা জিনিস চাইছি। এসব বন্ধ করুন। আপনি ছোট থেকে চুইংকে দেখেছেন, ও একদম নির্দোষ। তার আঙ্কেল তাকে মারতে গেলে তার ভাই তাকে আটকায়। শাওমান বলে, ভাইয়া, তুমি তো বোঝো, তোমার স্ত্রী আছে, তোমাদের সম্পর্ক কত সুন্দর, ভবিষ্যতে তোমাদের ছেলে মেয়ে হবে। সুনগং বলে, ছেলে মেয়ে? আমার কোনো ভবিষ্যৎ নেই, কারণ তোমার ভাবির শরীরে চু বংশের রক্ত বইছে, যারা আমাদের শত্রু। তাই তুমিও চুইং এর সঙ্গে কোনো সম্পর্কে জড়াবে না। যাই বলে মনে রাখবে, তোমার নাম জেন মুজুন, তুমি জেন বংশের, প্রতিশোধ তোমার ভাগ্য। এরপর শাওমান তার আঙ্কেলের কথাগুলোই ভাবছিল। তখনই চুইং সেখানে আসে। সে বলে, আমি জানি তুমি এখনো ঘুমাওনি। সে নিচে শুয়ে পড়ে। এরপর বলে, আমি আজ একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। আচ্ছা, আজকের আদেশনামাটা তুমি কোথায় পেলে? শাওমান বলে, আমি লুকিয়ে লিখেছি। চুইং বলে, তার মানে ওই দিন স্টাডি রুমে তুমি এটাই লিখছিলে? আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তবে আমি হাতের লেখা দেখলাম একদম আমার মতো। শাওমান বলে, তুমি ভুলে গেছো, আমরা দুজন একসাথেই লেখাপড়া শিখেছি, হাতের লেখা আমাদের প্রায় একই রকম। শাওমান বলে, এবার তুমি চলে যাও। তবে চুইং যেতে না চাইলে সে তাকে বাইরে পাঠিয়ে দেয়। চুইং বলছিল, বাইরে অনেক ঠান্ডা। সে সেখানে শুয়ে শুয়ে নাচ করছিল। একটু পর শাওমান সেখানে এসে তাকে ভেতরে নিয়ে যায়। সে দেখতে পায় তার শরীর অলরেডি গরম হয়ে গেছে। চুইং বলে, তুমি শুধু আমার বাইরের অসুস্থতা দেখতে পাও, আমার ভেতরটা যে কিরকম লাগছে তুমি জানোই না। তুমি কতদিন ধরে আমাকে এরকম ইগনোর করছো? শাওমান, প্লিজ, তুমি আমার সঙ্গে এরকম করো না। তখন চুইং ব্ল্যাঙ্কেটের ভিতরে একটা ছোট পুতুল পায়, যেটা দেখতে চুইং এর মতো। চুইং বলে, কাল আমরা এক জায়গায় যাব, যদিও এটা সিক্রেট, তবে তোমার সঙ্গে আমি সবকিছুই শেয়ার করতে চাই। এরপর পরদিন সকালে তারা দুজন একসঙ্গে মুন কেক খায়। পরে তারা নতুন ইয়ানবো পার্লারে যায়, যেটা এখনো পুরোপুরি তৈরি হয়নি। তারা একটু সামনে গেলেই দেখা যায় বাইরে ওইসব নৃত্যশিল্পীরা আসলে এক একজন সৈন্য, যারা আগের জেনারেল চংরঙের আন্ডারে কাজ করত, বা তাদেরই বংশধর। চুইং বলে, আমি আর ফুপু এই ইয়ানবো পার্লার তৈরি করেছি ওইসব সিক্রেট সেনাদের একত্রে এনে রাখার জন্য। তোমার বাবা মা এই রাজ্য বাঁচাতে যে কষ্ট করেছে তা আমরা বিফলে যেতে দেব না। সেখানে জেনারেল চংরঙের ডেপুটি জেনারেল আসে এবং সে তাদের দুজনকে সম্মান জানায়। চুইং শাওমানকে আলাদা নিয়ে যায়। সে তাকে একটা ঘোড়া দেখিয়ে বলে, ওই সময় তোমার মা যে ঘোড়া ব্যবহার করত, এই ঘোড়াটা তাদেরই বংশধর। জেন মুজুন তোমার নাম, হয়তো চাঁদের উপরে তোমার নাম রাখা হয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি চুইং। এইটুকু বলতেই শাওমান তাকে থামিয়ে দেয়। সে বলে, দেখো, চাঁদের উপরে মেঘ জমে গেছে, চাঁদ আর কোনোদিন মন খুলে বাইরে বের হতে পারবে না। চুইং বলে, অবশ্যই চাঁদ একদিন বাইরে আসবে। তবে শাওমান তার হাত ছেড়ে দিয়ে চলে যায়। এরপর চুইং দুয়ানমুর সঙ্গে হাঁটছিল। দুয়ানমু বলতে থাকে, মহারাজ, আমার মনে হচ্ছে এই মেঘের ওপারেই শাওমানের বাবা মা রয়েছে। চুইং বলতে থাকে, আঙ্কেল, আন্টি, আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের নাম অবশ্যই ক্লিয়ার করব। আমি আপনাদের পরিবারের সবাইকে নির্দোষ প্রমাণ করব। তখনই চাঁদ বাইরে চলে আসে। আজ একটা ফেস্টিভ্যালের দিন ছিল, তাই সবাই আকাশের চাঁদ দেখছিল। সুনগং বলতে থাকে, ফেস্টিভ্যাল আছে, চাঁদ আছে, যদি বাবা মা আমার সাথে থাকতো তাহলে সবকিছু কত সুন্দর হতো। উজু তার হাত ধরে আকাশের দিকে তাকিয়ে বলে, বাবা মা, পুত্রবধূ হিসেবে আমি কোনোদিন আপনাদেরকে দেখিনি, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের ছেলেকে আমি সারা জীবন ভালোবাসবো। সুনগং তখন তাকে টান দিয়ে বুকে জড়িয়ে নেয়। চুইং বলতে থাকে, আঙ্কেল, আন্টি, আপনারা চিন্তা করবেন না, আমি শাওমানকে সারা জীবন ভালোবাসবো। তখনই আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে।
দুয়ানমু বলে, আপনি এসব কি করছেন? মেয়ের বাবারা ওই সকল ছেলেদের ঘৃণা করে যারা তার মেয়ের পেছনে ঘুরে। চুইং বলে, কিন্তু শাওমান নিজেও আমাকে পছন্দ করে। তখন আবারও বিদ্যুৎ চমকায়। দুয়ানমু বলছিল, আঙ্কেল আন্টি, আপনারা দয়া করে মহারাজকে ক্ষমা করে দিন, উনি এখনো এই বিষয়টা বুঝতে পারছে না। চুইং ভাবতে থাকে, তাহলে আমি কি করব, কিভাবে এদেরকে রাজি করব? এদিকে দেখা যায় শাওমান জেনারেল শিয়াং এর কাছে এসেছে। সে বলে, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আপনি আমাকে কেন ডাকলেন? জেনারেল শিয়াং বলে, হঠাৎ করে তুমি একটা আদেশনামা বের করলে, তাই তোমার প্রতি আমার ইন্টারেস্ট বেড়ে গেল। সে বলতে থাকে, তোমার সঙ্গে জেনারেল চংরং এর অবশ্যই কোনো সম্পর্ক রয়েছে, কারণ তোমরা দেখতে একই রকম। তবে যে সম্পর্কই থাকুক না কেন, জেনারেল চংরং অপরাধ করেছে, তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে। সে মহারাজের কথা প্রায় অমান্য করত, নিজে থেকেই সকল ডিসিশন নিত। এগুলো ঘোর অপরাধ। এখানে এদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তখন ইয়ান এসে শাওমানকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপর শাওমান ইয়ানের পরিচয় জিজ্ঞেস করে। ইয়ান বলে, আমি বর্ডারের কাছে জ্যানজি নামক এক ক্ল্যানের প্রতিনিধি। বলতে গেলে তুমি আর আমি একই রকম। আমার ফ্যামিলি শাও আর্মির হয়ে কাজ করত, মানে তোমার মায়ের আর্মিতে। এখন আমি রাজকুমারী উজুর হয়ে কাজ করি। শাওমান বলে, কেন? চু বংশ আমাদের শত্রু, তাই না? ইয়ান বলে, তোমার মতো আমিও একসময় মনে করতাম তারা আমাদের শত্রু। তবে তুমি জানো, একবার আমি প্রায় মরতে বসেছিলাম, তখন রাজকুমারী উজু আমাকে বাঁচিয়েছে। তাদের সঙ্গে থেকে আমি বুঝতে পেরেছি তারা সবাই অনেক ভালো মানুষ। একজনের শাস্তি সবাইকে দেয়া যায় না। তারা এই রাজ্যের জন্য সবকিছু করতে রাজি আছে, তাই আমি প্রতিশোধ ভুলে গেছি। আমি এখন আর প্রতিশোধ চাই না। এরপর মুখোশ পরা একজন লোক মানবাধিকার মন্ত্রীকে বলতে থাকে, জেনারেল শিয়াংকে আমি অলরেডি মেরে ফেলেছি, এবার আপনার পালা। মন্ত্রী বলে, আমি শুধু জানতে চাই আপনি কে, কেনই বা আমাকে মারতে চাইছেন? তখন সে মুখোশ খুলে ফেলে। সে বলে, আমার নাম জ্যান মুইউ। মন্ত্রী বলে, তার মানে আপনি জেনারেল চংরং এর ছেলে? আপনার হাতে মরতে পারলে আমার কোনো দুঃখ নেই, কারণ ওই সময় আমি সত্যিই অন্যায় করেছি। তবে আমি আশা করব এরপর আপনি সকল ঘৃণা ভুলে যাবেন, বর্তমান মহারাজকে শান্তিতে বাঁচতে দেবেন। মুইউ বলে, আপনি অনেক ভালো একজন মন্ত্রী, তবে আজ আপনাকে মরতেই হবে। সে তাকে আঘাত করে। মন্ত্রী বলে, এবার আপনি ঘৃণা ভুলে যান, ভালোভাবে বেঁচে থাকুন। এই বলে সে পড়ে যায়। এরপর সুনগং মানে মুইউ বাড়িতে যায়। তখন রাজকুমারী তাকে জড়িয়ে ধরে। সে বলে, তুমি কোথায় ছিলে? তুমি জানো আজকে জেনারেল শিয়াং আর মন্ত্রী চু দুজনের ওপর অ্যাটাক হয়েছে। আমি তোমাকে নিয়ে অনেক ভয় পেয়েছি। মুইউ তাকে কোলে নিয়ে বিছানায় চলে যায়। মাঝরাতে মুইউ উজু উজু বলে ডাকছিল। উজু বলছিল, কি এমন স্বপ্ন দেখছো? এরপর আমাদেরকে 10 বছর আগের সিন দেখানো হয়, যখন মাত্র চুইং সিংহাসনে বসেছে আর উজুও রাজ্যের দায়িত্ব নিয়েছে। তখন একদিন সে বাইরে এসেছিল সাধারণ পোশাকে। সে দোকানদারের কাছে নুডলস খেতে চায়। দোকানদার বলে, ম্যাডাম আপনি খান, ওইদিকে একটা খেলা হচ্ছে, আমি সেখানে যাই। শুনেছি ওই মার্শাল আর্ট কম্পিটিশনে যে জিতবে সেই বর্তমান যে রাজকুমারী তাকে বিয়ে করতে পারবে। এরপর দোকানদার তাকে নুডলস দিয়ে চলে যায়। তখন সেখানে সুনগং মানে মুইউ চলে আসে। সে বলছিল, দোকানদার নেই, আমার প্রচুর খিদা পেয়েছে। উজু বলে, আপনি আমার কাছ থেকে খেয়ে নিন। মুইউ বলে, আসলে আমাকে কম্পিটিশনে যেতে হবে, না খেয়ে আমি ভালো ফাইট করতে পারি না। উজু বলে, ভাগ করতে হবে না, চলুন একটা থেকে খেয়ে নিন, নয়তো আপনার দেরি হয়ে যাবে। তখন তারা দুজন এক নুডলসে কামড় দিয়ে ফেললে মুইউ উঠে দাঁড়ায়। সে বলে, আমাকে ক্ষমা করবেন, আপনি মেয়ে, তবে আমি আপনাকে অফেন্ড করতে চাইনি। উজু বলে, মেয়ে তাতে কি হয়েছে? আগে আমাদের একজন মেয়ে জেনারেল ছিল, চংরং, আমিও তার মতোই হতে চাই। আপনার পরিবার কোথায় থাকে? মুইউ বলে, আমার কোনো পরিবার নেই, পরিবারের মধ্যে আমি একাই বেঁচে আছি। উজু বলে, তাহলে অবশ্যই আপনাকে কম্পিটিশনে জিততে হবে, আমি আপনার জন্য প্রাসাদে অপেক্ষা করব। এরপর মুইউ কম্পিটিশনে জিতে রাজপ্রাসাদে আসে। তখন পেছন থেকে উজু তাকে ধরলে মুইউ তাকে টান দিয়ে সামনে নিয়ে আসে। এরপর তাকে ছেড়ে দেয়। সে বুঝতে পারে এটাই রাজকুমারী উজু। এরপর যাই মুইউকে বলছিল, এটা তোমার জন্য অনেক ভালো একটা সুযোগ, তুমি তোমার স্ত্রীর মন জয় করে সকল গোপন তথ্যগুলো জোগাড় করতে পারবে। মুইউ বলে যে সে একটা ওষুধ চায়, যাতে তার আর উজুর কোনো সন্তান না হয়। এক মহিলা তাকে একটা ওষুধ দেয়, যেটা ছিল বার্থ কন্ট্রোল। এরপর তাদের বিয়ের রাত দেখানো হয়। উজু বলে, আজ থেকে আমরা স্বামী স্ত্রী। আমি তোমাকে একটা সিক্রেট বলতে চাই, আসলে আগে আমার মুইউ নামে একটা ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। মুইউ বলে, আমি জানি, পুরো রাজ্যের সবাই এই কথা জানে। উজু বলে, হ্যাঁ, তবে এরপর একটা দুর্ঘটনা ঘটে। মুইউকে আর কোথাও পাওয়া যায় না। সে কোথায় আছে, বেঁচে আছে কিনা তাও আমি জানি না। আমার জানার খুব ইচ্ছা, বড় হওয়ার পর সে দেখতে কেমন হয়েছে, তাই আমি তার জন্য এতদিন অপেক্ষা করেছি।
ময়ূ বলে, আপনি আজ আমাকে কেন এই কথাগুলো বলছেন? উজু বলে, কারণ আজ ঘুমটা ওঠার আগেই আমি তোমার কাছে সব সত্যি কথা বলতে চাই। ওই দিন যেদিন তোমাকে আমি প্রথম দেখেছি সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ময়ূকে আর খুঁজব না, কারণ আমি আমার ভবিষ্যৎ পেয়ে গেছি। ময়ূর চোখ দিয়ে তখন পানি পড়ছিল। সে নিজেকে আর আটকে রাখতে পারে না। সে তার স্ত্রীকে কিস করতে শুরু করে। এদিকে চুইং শাওমানকে জিজ্ঞেস করে, জেনারেল আর মন্ত্রী দুজন একসাথে মারা গেল, এ বিষয়ে তুমি কিছু বলবে? শাওমান বলে, আমি এত বুদ্ধিমতী নই, আমি জানি না কি ঘটছে, তবে আমি আশা করব একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তখন দুয়ানমু এসে বলে, বর্ডারের অবস্থা খুবই খারাপ। তবে চুইং চুপ করেছিল। একটু পর সে বলে, এতদিন আমি অনেক সময় নষ্ট করেছি, আর করতে চাই না। তুমি এখনই রাজকুমারী আর মন্ত্রীদের আমার সিক্রেট চেম্বারে ডাকো। এরপর তারা সবাই একত্র হয়। চুইং বলছিল সে নিজে এবার যুদ্ধে যাবে। তার ফুপু তাকে না করছিল, তবে চুইং বলে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সুনগং বলে, আমি তো যাব, আমি অবশ্যই মহারাজকে প্রোটেকশন দেব। চুইং বলে, তাহলে ওই কথাই রইল, আগামীকাল আমরা সবাই রওনা হব। এরপর শাওমান আর সুনগং মানে ময়ূ একসঙ্গে কথা বলছিল। শাওমান বলছিল, ভাইয়া, আমরা যেটা করছি এটা না করলে হয় না? ময়ূ বলে, আমাদের কাছে আর কোনো উপায় নেই, প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে। তুমি কেন এখনো নিজের মনকে বোঝাতে পারছো না? তুমি কি চুইংকে এতই ভালোবাসো? শাওমান বলে, তুমি কি ভাবিকে ভালোবাসো না? ময়ূ বলে, ওকে শুধু রাজকুমারী বলে ডাকবে, ওকে আমাদের পরিবারের একজন বানানোর কোনো প্রয়োজন নেই। এমনিতেও খুব তাড়াতাড়ি আমি ওর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ করে ফেলবো। শাওমান বলছিল, যদি এই প্ল্যান সফল হয় তাহলে আমার সবচেয়ে প্রিয়জন বাঁচবে না, শত শত সাধারণ মানুষ বাঁচবে না। আর যদি সফল না হয় তাহলে আমরা ইনসাফ পাবো না। সে প্রচণ্ড দ্বিধার ভেতর ছিল। অন্যদিকে দেখা যায় উজু 3 মাসের প্রেগনেন্ট। এখনও সে এই বিষয়ে সুনগংকে জানায়নি। সে বলতে থাকে, আমি জানি আমার বিরুদ্ধে সুনগং কিছু একটা প্ল্যান করছে, তবে সে যে আমাকে ভালোবাসে এটা আমি বুঝতে পারি। আমাদের ভবিষ্যৎ কি তা আমি এখনো বুঝতে পারছি না। এরপর পরদিন যুদ্ধের উদ্দেশ্যে সুনগং আর চুইং যাচ্ছিল। বাকিরা সবাই তাদেরকে বিদায় জানাতে আসে। তবে তখন দুয়ানমু এসে বলে, মহারাজ, আমি আপনার সেবক, 4 র্যাঙ্কের একজন সৈন্য, আমি আপনার বদলে যুদ্ধে যেতে চাই। চুইং বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার বদলে যাও, আমার তলোয়ার তোমাকে দিয়ে দিলাম। এটা শুনে এরা সবাই অবাক হয়ে যায়। সুনগং বলছিল, মহারাজ, আপনি এতদিন পর যুদ্ধে যেতে চাইছেন, এখন আপনি না করতে পারেন না। যাই বলে, মহারাজ, এই প্রথম আপনি যুদ্ধে যাচ্ছেন, এখন যদি আপনি না করে দেন লোকেরা সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আসলে এদের প্ল্যান ছিল চুইংকে যুদ্ধে নিয়ে গিয়ে মেরে ফেলা। চুইং বলে, আমাকে নিয়ে হাসাহাসি করবে? কবে আপনারা আমাকে নিয়ে হাসাহাসি না করেছেন? আমি যখন সিংহাসনে নাচানাচি করি তখনও আপনারা আমাকে নিয়ে হাসেন। আমি যখন ইয়ানবো পার্লার খোলার কথা বললাম তখনও আপনারা আমাকে নিয়ে হাসাহাসি করেছেন। আর একবার হাসাহাসি করলে কিছু হবে না। এরপরে এরা দুজন যুদ্ধে চলে যায়। এরপর 5 মাস পরে সিন দেখানো হয়। কালো পোশাক পরা কিছু লোকেরা পুরো রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলেছে। একজন এসে জাইকে বলে, আমরা পুরো রাজপ্রাসাদ ঘেরাও করেছি, তবে রাজকুমারী উজুকে কোথাও পাওয়া যাচ্ছে না। জাই প্রচণ্ড রেগে যায়। সে বলে, পুরো প্রাসাদ তন্ন তন্ন করে খোঁজো, তাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এদিকে চুইং সিংহাসনে বসেছিল। সে বলছিল, আমি একদিন একটা স্বপ্ন দেখেছিলাম, এক ভয়ঙ্কর স্বপ্ন। স্বপ্নে শাওমান তার কাছে এসে তাকে মেরে ফেলে। বর্তমানে চুইং দেখতে পায় শাওমান তার কাছে আসছে। চুইং বলছিল, আজকেই কি সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে? শাওমান চুইং এর কাছে এসে বলে, চলো, আমি তোমাকে নিতে এসেছি। এরপর সে তাকে অজ্ঞান করে ফেলে। পরে বনের ভেতর সে তাকে ডাকছিল। চুইং বলে, আমি জানতাম তুমি আমাকে মারবে না, তুমি আমাকে মারতে পারো না। শাওমান বলে, তুমি ভুল জানো, আমি এখানে তোমাকে বন্দি করেই রেখেছি, তুমি এখান থেকে পালাতে পারবে না। এরপর তারা হেঁটে হেঁটে আসছিল। চুইং বলছিল, শাওমান, তার মানে যাই, সুনগং আর তুমি একই পরিবারের, তাই তো? সুনগং হয়তো তোমার ভাই জেন মুয়ু। এরপর তারা সেখানে বসে। শাওমান বলে, হ্যাঁ, সে আমার ভাই, আর যাই আমার চাচা, আমার বাবার সৎ ভাই। চুইং বলে, তোমার ভাই আমার ফুপা, তাহলে সম্পর্কে তুমি আমার? শাওমান বলতে চায়, আন্টি। চুইং তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি এই কথা আর কখনো বলবে না, তুমি আমার ভবিষ্যৎ রানী। চুইং বলছিল, শাওমান, চলো আমরা এখানে ঘুমিয়ে পড়ি। একটু পর বনের ভেতরে চুইংয়ের জ্ঞান ফেরে। সে শাওমানের গায়ে নিজের পোশাকটা দিয়ে চলে আসছিল। তবে তখন শাওমান পেছন থেকে তার দিকে তলোয়ার ধরে। সে বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি যদি এখন প্রাসাদে ফিরে যাও তুমি আর বাঁচতে পারবে না। চুইং বলে, যাই হয়ে যাক না কেন, প্রাসাদে আমাকে ফিরতেই হবে। আমার বাবার করা অপরাধের শাস্তি যদি আমাকে এভাবে পেতে হয় তাহলে আমি রাজি আছি। তবে শাওমান কোনোভাবেই তাকে যেতে দিতে রাজি না। চুইং বলে, চলো শেষবার একবার আমরা ডান্স করি। এরপর তারা একসঙ্গে
তাদের ছোটবেলায় সেই নাচটা করছিল। দুজনেই তখন অনেক কান্না করছিল, কারণ তারা জানে না এরপর তাদের আরও দেখা হবে কিনা। পরে চুইং একা চলে যাচ্ছিল। সে বলে, শাওমান তুমি আমার সঙ্গে চলো। শাওমান বলে, আমি পারবো না, আমি আমার আঙ্কেল আর ভাইকে ধোকা দিতে পারবো না। চুইং এরপর একাই চলে যাচ্ছিল। তখন শাওমান তাকে পেছন থেকে ডাক দেয়। সে বলে, আমিও যাব তোমার সাথে, একসাথে মোকাবেলা করব। এরপর তারা রাজপ্রাসাদে আসলে চুইংয়ের একজন সেনাপতি বলে, আমরা সবকিছু সামলে নিয়েছি। যাই তার কিছু লোকজন সহ তার ঘরে বন্দি আছে। সুনগং আপাতত নিখোঁজ আছে। রাজকুমারী আপনার জন্য তার প্যালেসে অপেক্ষা করছে। শাওমান বলে, ও তাহলে আমি তো শুধু শুধু তোমার জন্য এত চিন্তা করছিলাম। তুমি তো তোমার ব্যাকআপ প্ল্যান ভালোই সাজিয়ে রেখেছিলে। চুইং বলে, তুমি ভাবছো ওই দিন তুমি আমাকে বাঁচাতে না গেলে তারপরও আমি বাঁচতে পারতাম? না, ওই দিন আমার আশেপাশে কোনো সৈনিক ছিল না। আমার তোমার উপর ভরসা ছিল। আমি জানতাম তুমি চোখের সামনে আমাকে মারতে দেখতে পারবে না। এরপর তারা রাজকুমারী উজুর কাছে যায়। সে বলছিল সবকিছুই এখন কন্ট্রোলে আছে, তবে সে বুঝতে পারছে না সুনগং কেন তাকে ধোকা দিল। সুনগং তাকে ভালোবাসে এটা বোঝা যায়, তাহলে কেন আবার সে তাকে এবং প্রাসাদের সবাইকে মেরে ফেলতে চাইছে? চুইং বলে, কারণ তার নাম সুনগং নয়, তার নাম জেন মুয়ু। এটা শুনে উজু ভীষণ কষ্ট পায়। সুনগং এতগুলো বছর ধরে তাকে সত্যিটা জানায়নি। তখন তার লেবার পেইন উঠে যায়। তাকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে যাওয়া হয়। এরপর চুইং তার সকল লোকজন নিয়ে জাইয়ের ঘরের কাছে যায়, জাই যেখানে আপাতত বন্দী ছিল। জাই ভেতর থেকে বলছিল, চুইং আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। চুইং বলে, আমি অনেকদিন আগেই আপনার ইন্টেনশন বুঝতে পেরেছি, তবে আমি কোনোদিন আপনাকে হাতে নাতে ধরিনি, কারণ আমি আপনাকে অনেক সম্মান করি। যাই তখন বেরিয়ে আসে, আর সাথে অনেক সেনারাও আসে। শাওমান তখন একটা লাল কাপড় মাথায় বেঁধে নেয়। সে ওই সকল সেনাদের ডাক দিয়ে বলে, আমি জানি আপনারা কেন আমার আঙ্কেলকে সাপোর্ট করছেন, কারণ আমার আঙ্কেল শাও আর্মিদের সাপোর্ট করে। তবে আপনারা আমাকে ভালো করে দেখুন, আমি জেনারেল চংরংয়ের মেয়ে, জেন মুজুন। দেখুন তো আমার পেছনে যারা আছে তারা আপনাদের পরিচিত কিনা, কারণ এরা সবাই শাও আর্মির লোকেরা। ওই সকল সেনারা তখন এদেরকে ডাকে। যাই বলে, তোমরা যদি স্যারেন্ডার করতে চাও তাহলে করতে পারো। ওই সকল সেনারা এরপর চুইংকে এসে সম্মান জানায়। যাই শাওমানকে বলে, তুমি আমাকে অনেক হতাশ করলে। শাওমান বলে, আঙ্কেল আমি চুইংকে ছাড়তে পারবো না, আপনাকেও ছাড়তে পারবো না, দয়া করে এইসব কিছু এবার ভুলে যান। চুইং বলে, আঙ্কেল যাই, আমি সবসময় আপনাকে আপন মনে করেছি। ছোটবেলা থেকে আমি আপনার সাথেই থেকেছি। আপনি কেন আমার বাবার রাগ আমার উপর ঢালছেন? যাই চিৎকার করে বলে, আমার নাম যাই নয়, আমার নাম জেন সুই, আমি জেন বংশের লোক। চুইং বলে, ঠিক আছে জেন সুই, এবার আমার কাছে ওই ক্ষমতা আছে যেই ক্ষমতা দিয়ে আমি আপনাদের পরিবারের নাম ক্লিয়ার করতে পারবো। দয়া করে এবার সবকিছু ভুলে যান, প্রতিশোধ ছেড়ে দিন। যাই বলে, ঠিক আছে তাহলে ছেড়ে দিচ্ছি। এই বলে সে নিজের হাতে থাকা একটা চাকু চুইংয়ের দিকে ছুড়ে দেয়। তবে তখন শাওমান সামনে চলে আসায় সেই চাকু তার বুকে ঢুকে যায়। যাই তখন ভয় পেয়ে যায়। সে একটা অ্যান্টিডোট তাদের দিকে ছুড়ে দেয় আর বলে, ওই চাকুতে বিষ লাগানো আছে। এরপর তারা ওই ওষুধ শাওমানের আঘাতে দেয়। যাই বলতে থাকে, ঠিক আছে শাওমান, তোমার উপরে আমার আর কোনো রাগ নেই। সে ঘরে গিয়ে আগুন লাগিয়ে দেয়। শাওমান আঙ্কেল আঙ্কেল বলে চিৎকার করছিল। যাই ভেতর থেকে চিৎকার করে বলে, চুইং তুমি তোমার মায়ের নাম জানতে চেয়েছিলে না? আমার ভাবি একবার আমাকে বলেছিল তোমার মায়ের নাম জিজু। এরপর সেই ঘর একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এরপর শাওমান ঘুমিয়েছিল। চুইং তাদের ছোটবেলার পুতুলটা তার হাতে দেয়। তখনই মুয়ু তার গলায় চাকু ধরতে চাইলে চুইং তার হাত ধরে ফেলে। চুইং বলে, আপনি আমার ফুফা, আপনি কেন আমাকে মারতে চাইছেন? মুয়ু বলে, নাটক বন্ধ করো, তুমি অনেক আগেই আমার পরিচয় জানতে পেরেছো। চুইং বলে, আপনি কি জানেন ফুফু প্রেগনেন্ট? সে মুয়ুকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এরপর বলে, আমার ফুফু প্রেগনেন্ট ছিল, তবে আপনার সত্যিটা জানার পর তার মিসক্যারেজ হয়ে গেছে। আপনি তাকে কিভাবে মুখ দেখাবেন? মুয়ু নিজেকে নিজে শেষ করতে চাইলে শাওমান তার পুতুলটা চাকুর উপর ছুঁড়ে মারে। এরপর সে দৌড়ে এসে তাকে বলে, ভাইয়া তুমি বেঁচে থাকো, যাকে ভালোবাসো অন্তত তার জন্য বাঁচো। মুয়ু বলে, আমার জন্য উজু এত কষ্ট পেয়েছে, আমি কিভাবে বেঁচে থাকবো? চুইং বলে, আমি মিথ্যা বলেছি, ফুফুর এখন ডেলিভারি হচ্ছে, আপনি দয়া করে সেখানে যান। শাওমানও তার ভাইকে যেতে বলে, তাই মুয়ু সেখানে দৌড়ে যেতে থাকে। এরপর ইয়ান বলে, আপনাদের একটা মেয়ে হয়েছে, উজু আপনার জন্য অপেক্ষা করছে, দয়া করে আপনি তাকে হতাশ করবেন না। মুয়ু তার কাছে গিয়ে বলে, তুমি এখন কেমন আছো? উজু বলে, আমি শুধু তোমার কাছে একটা জিনিস জানতে চাই, আমাদের এত বছরের সম্পর্ক পুরোটাই কি তোমার কাছে শুধু প্রতিশোধের জন্য ছিল?
মুয়ু কোনো কথা না বললে উজু মুখ ঘুরিয়ে নেয়। মুয়ু বলে, বিয়ের রাতে তুমি আমার কাছে একদম সৎ ছিলে, তবে আমি ছিলাম না। আমি তোমাকে বলিনি সুনগং, আসলে মুয়ু, আমি তোমাকে বলিনি আমি সেই ছেলে যার জন্য তুমি অপেক্ষা করছিলে। আমি সেই ছেলে যে তোমাকে বিয়ে করার জন্য কম্পিটিশন পর্যন্ত করেছি। বড় হয়ে আমি এমন দেখতে হয়েছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। এই বলে সে চলে আসে। এরপর অনেকক্ষণ পর সে ঘর থেকে বেরিয়ে আসে। তখন তার অবস্থা দেখে ইয়ান চিৎকার করে বলতে থাকে, মন্ত্রী সুনগং বিষ খেয়েছে। একটু পর উজু তাদের মেয়েকে কোলে নিয়ে সেখানে আসে। সে বলে, আমি আর চুইং কেউই তোমার উপর প্রতিশোধ নিতাম না, তাহলে তুমি এগুলো কেন করলে? মুয়ু বলে, আমি অনেক অন্যায় করেছি, তোমার সঙ্গে আমি অনেক বড় অপরাধ করেছি। তখন মুয়ুর মেয়ে মুয়ুর আঙুলটা ধরে। মুয়ু তখন কান্না করে বলতে থাকে, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। উজু বলে, তুমি একটু অপেক্ষা করো, ডাক্তার আসছে। মুয়ু বলে, আমার হাতে সময় নেই। ঘৃণা যেমন সত্যি, ভালোবাসাও তেমন সত্যি। আমি সব কিছু চেষ্টা করে দেখেছি, তবে কোনোভাবেই আমি নিজের ফিলিংস আটকে রাখতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার সঙ্গে বৃদ্ধ হতে চেয়েছি, আমাদের সন্তানকে বড় হতে দেখতে চেয়েছি। আমার বয়স যখন 12 বছর, তখন থেকেই আমি তোমাকে ভালোবাসি। এই বলেই সে সেখানে মারা যায়। উজু তার চোখ দুটো বন্ধ করে দেয়। সে সেখানে অনেক কান্না করে। এরপর শাওমানের কাছে তার ভাইয়ের চিঠি আসে, যেখানে তার ভাই লিখেছে, আমাকে ক্ষমা করে দিও, তবে আমি অনেক অন্যায় করে ফেলেছি। আমার পক্ষে সবকিছু ভুলে নতুন করে জীবনযাপন করা সম্ভব না। আমি অলরেডি বিষ খেয়ে নিয়েছি। তোমার ভাবির সঙ্গে আমি যে অন্যায় করেছি, তাকে মুখ দেখানোর মতো সাহস আমার নেই। তুমি তোমার নতুন জীবন সুন্দর করে সাজিও, পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমার ভাই মুয়ু। শাওমান এরপর অনেক কান্না করে। এরপর কয়েকদিন পরের সিন দেখানো হয়। উজু চুইং এর কাছে এসে বলে, মহারাজ, এবার আমি রাজ্য থেকে অনেক দূরে চলে যেতে চাই, দয়া করে আপনি আমাকে অনুমতি দিন। চুইং বলে, ফুফু, আপনি আপনার জীবনের অনেক সময় আমার উপর ব্যয় করেছেন, এবার আপনার যেখানে যেতে ইচ্ছে হয় আপনি যেতে পারেন। উজু বলে, যাওয়ার আগে আমি একবার শাওমানের সঙ্গে দেখা করতে চাই। এরপর শাওমান আজ প্রথমবার নিজের আসল রূপ মানে মেয়ের পোশাকে তৈরি হচ্ছিল। একটু পর চুইং তাকে উজুর কাছে নিয়ে আসে। শাওমান প্রথমেই তাকে ভাবি বলে ডাক দেয়। উজু ভীষণ খুশি হয়ে যায়। এরপর সবাইকে বিদায় জানিয়ে উজু চলে যাচ্ছিল। সে বলছিল, সে রাজপ্রাসাদের এত কঠিন আইন কানুন এবং দুই ফ্যামিলির শত্রুতার মাঝে তাদের মেয়েকে নিয়ে বাঁচতে চায় না। সে তার মেয়েকে নিয়ে শান্তিতে থাকতে চায়, তাকে একটা ভালো জীবন দিতে চায়। তাই তারা এবার পৃথিবী ঘোরার উদ্দেশ্যে চলে যায়। তার সাথে ইয়ান ছিল। পরের সিনে দেখা যায় শাওমান তার মায়ের পোশাকে রাজপ্রাসাদে এসেছে, আর চুইং তাদের পরিবারের নাম ক্লিয়ার করে দেয়। এরপর আরও কিছুদিন পরে সিন দেখানো হয়। আজ চুইং আর শাওমানের বিয়ে। শাওমান বিয়ের পোশাকে রাজপ্রাসাদের ভেতরে আসে। তখন চুইং তার দিকে হাত বাড়িয়ে দেয় একসঙ্গে নাচ করার জন্য। শাওমান আর চুইং একসঙ্গে মিলে সেখানে নাচ করে, যেগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল। চুইং আজ ভীষণ খুশি ছিল। সে এরপর সেখানে শাওমানকে কিস করে। ওই সময় আমাদেরকে দেখানো হয় চুইং বলছে, আমার নাম চুইং, বয়স 19 বছর। আমি কি জানতে পারি আপনার নাম কি? শাওমান বলে, আমি আপনার থেকে 1 বছরের বড়, আমার নাম জেন মুজুন। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। আমি জানি না ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে খুব খুব ভালো লেগেছে। আমি 10-এ 10 দেব। তোমরা 10-এ কত দেবে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভিডিওতে অবশ্যই একটা লাইক করো। কার ক্যারেক্টার তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে জানিয়ে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।